আসসালামু আলাইকুম। শুরু করছি নীরব উন্মোদনা। পর্ব ৩৯, ৪০, ৪১ ও ৪২। লিখেছেন সোরাইয়া জেসমিন। নুবা মোবাইল হাতে নিয়ে মুখ বাঁকালো। স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা ফোন, বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ। আর নুবার কাছে আছে ১১-১২ হাজারের ভাঙা মোবাইল। তাই নুবার একটু হিংসে হলো। একে তো কম দামি মোবাইল, তার উপরে ভেঙেও ফেলেছে। বাড়ির সবাই ৮০ থেকে শুরু করে হারুন মির্জা পর্যন্ত নতুন বের হওয়া আইফোন 17 প্রো ম্যাক্স ব্যবহার করে। তাহলে এই লোকটা আলাদা কেন? ভেবে নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। অতঃপর দেখল মোবাইলে লক করা। নুবা ফোন আরহামের দিকে এগিয়ে দিয়ে বলল, লক। আরহাম মোবাইল নিয়ে লক খুলে দিল। এতটাও ভদ্র না যে নুবাকে মোবাইলের লক বলে দিবে। নুবা পাশ থেকে ফাইল নিয়ে প্রশ্ন বের করে গুগলে যে কিছু প্রশ্নের উত্তর দেখে নিতে লাগলো। ফুল মার্ক আসবে নাকি? না আসলে সে ফেল। এর ভেতরে আয়রা কোলের ভেতরে নড়ে চড়ে উঠল। নুবা বিড়বিড় করে বলল, আরে বাল, একটু স্থির হয়ে বস। ফেল করলে যদি বাড়ি থেকে বের করে দেয় তাহলে তোকে দুধ দিবে কে? একটু ধৈর্য ধর, আমাকে দেখতে দে। বলেই নুবা অনেক মিলিয়ে ঝিলিয়ে দেখল, না, সব ঠিকঠাক আছে। তার মনটা একটু শান্ত হলো। পরপর প্রশ্ন দেখতে দেখতে গুগল ক্লিয়ার অলে যে মোছার সময় নজরে পড়ল পাশে গ্যালারি। নুবার ভুরু কুঁচকে আসলো আর চোখে এক পলক আরহামের দিকে তাকিয়ে দেখলো সে গাড়ি চালাতে মনোযোগী। নুবা জিভ দিয়ে ঠোঁট ভিজে নিল। লোকের মোবাইল ঘাঁটতে ভালোই লাগে। নুবা মোবাইল কাত করে গ্যালারিতে ঢুকে গেল যাতে আরহাম না দেখতে পায়। নুবা গ্যালারিতে ঢুকে বিশেষ কিছু পেল না, সব আয়রার ছবি দিয়ে ভরা। মাঝে মধ্যে কয়েকটা আরহামের ছবি, তাও হয়তোবা দেশে না বিদেশে থাকাকালীন ছবি। নুবা ভালো মতো না দেখায় খেয়াল করলো না তার ২-১টা ছবি আছে আয়রার সাথে। নুবা একটু নিচে যেতেই চোখ পড়ল একটা চোখ ধাঁধানো বিদেশি সুন্দরী নারীকে। নুবা আরেকটু নিচে গেলেন। আরহামের সাথে ওই নারীর অনেকগুলো হাস্যজল ছবি। নুবার ১ সেকেন্ড লাগলো না বুঝতে এটা কে। অবশ্য নুবা এই নারীকে জানার আগ্রহে কিছু না বুঝে আরহামের দিকে ফোন ধরে হাস্যজল মুখে বললাম, ভাইয়া, এটা কি আপনার ওয়াইফ? এত সুন্দর। আরহাম এক পলক সেদিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে বললাম, হ্যাঁ, তবে তুমি। যখনই আরহাম টের পেল নুবা গ্যালারিতে ঢুকে গেছে, আরহাম চমকে উঠল। ফট করে নুবার দিকে তাকালো যে কিনা কোলের ভেতরে মোবাইল নিয়ে সবই খুঁটে খুঁটে দেখতে ব্যস্ত। আরহাম এক হাত বাড়িয়ে রাগী কণ্ঠে বলল, মোবাইল দাও। নুবা মোবাইল অন্য পাশে ধরে বলল, আরে একটু দেখি না, দেখলে কি আপনার বইয়ের সৌন্দর্য কমে যাবে নাকি? এ তো পরিমেমের থেকেও সুন্দর। আহ, কত কিউট। বলতে বলতে নুবা একটানে গ্যালারির অনেকটা নিচে চলে গেল। আরহামের কলিজা মুখে চলে আসলো। নিচের দিকে খুবই পার্সোনাল কিছু ছবি, যা ইলোরা আর তার। ভাগ্য খারাপ থাকায় নুবার চোখ সেইগুলোতে পড়ে গেল। আরহাম রাগী কণ্ঠে বলল, ইডিয়েট, মোবাইল দাও। নুবা ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে গেল। অনেক গভীর। এই সময়ের ছবি কে তোলে ভাই? কে এরকম ছবি তোলে? কিস করার সময়, ঘনিষ্ঠ হওয়ার সময় লগ্ন ইলোরাকে বুকে নিয়ে নুবার মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে আসলো, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আরহাম তাড়াতাড়ি গাড়ির সাইডে থামালো। ঝুঁকে এসে নুবার থেকে মোবাইল কেড়ে নেওয়ার আগে নুবা নিজে মোবাইল কম্পিত হাতে এগিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, সো সরি। আরহাম মোবাইলটা ছো মেরে নুবার হাত থেকে নিয়ে নিল। তবে আশ্চর্য হলো, সে নুবা গ্যালারিতে কি করে ঢুকলো? অ্যাপে লক মারা। তাহলে কি সকালে গাড়িতে বলে আয়রার ছবি তুলে দেখার সময় কিলার অল থেকে ডিলিট করতে ভুলে গেছিল? ভেবে আরহাম মাথা ঘুরে উঠল। আরহাম মোবাইল পকেটে ভরে রাগী কণ্ঠে বলল, ইডিয়েট, কারো পার্সোনাল জিনিস হাতাহাতি করো? কোনো কমন সেন্স আছে? হ্যাঁ? নুবা শুকনো ঢোক গিলে ২ হাত কষলে বলল, সরি সরি ভাইয়া।
আরহাম রেগে গাড়ি স্টার্ট দিল। নুবা মাথা নিচু করে আর আয়রার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিড়বিড় করে বলল, ছি ছি, কেন যে পাকামি করলাম, চোখ দুটো যেন নষ্ট হয়ে গেল। আরহাম কেঁকিয়ে উঠে বলল, থাপ্পড় মেরে 32টা দাঁত ছুটিয়ে ফেলতে ইচ্ছে করছে, লজ্জা করে না কারো মোবাইল ঘাটাঘাটি করতে? নুবা আর চোখে আরহামের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি তো জানতাম না মানুষ মোবাইলের ভিতরে এতটা পার্সোনাল জিনিস রেখে দেয়। আসলে আমি কখনো রাখিনি তো, তাই আমার ধারণা নেই। বলেই নুবা জোরপূর্বক হাসল। কান গাল গরম হয়ে গেছে তার। জাউরামির একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ, সব কিছুরই স্মৃতি রাখা ভালো, তবে এতটা গভীর স্মৃতি লজ্জাজনক। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এগুলো ডিলিট করা হয়নি, কারণ সে ওগুলো মনে রাখেনি, তাই মুছে ফেলা হয়ে ওঠেনি। আর এগুলো আরহাম তুলেনি, সবকিছু ইলোরা করেছে। তার মতে সবকিছুর একটা চিহ্ন থাকা ভালো। আরহামের কাছেও এটা বিব্রত লাগেনি, কারণ সেও ফ্রি টাইমে সবগুলো দেখে এনজয় করত, বিশেষ করে ইলোরা যখন তার থেকে দূরে থাকতো। তার কথা মনে পড়তে ছবিগুলো চেক দিত। তবে ইলোরা চলে যাওয়ার পর কখনোই এমন হয়নি, আর হবেও না। পারলে মোবাইলটা নষ্ট করে ফেলে আরহাম, তবে এই মোবাইল অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। পুরাটা রাস্তা নুবা হাঁসফাঁস করলো, যত সময় বাড়িতে না পৌঁছাবে তার শান্তি হবে না। কি যে দেখলো সে, এটা ভেবে কুল পাচ্ছে না নুবা। গাড়ির মেন গেট দিয়ে বাড়িতে ঢুকতে নুবা শান্তি পেল। কিছু দূর যেয়ে গাড়ি থামলো। আরহাম শান্ত কণ্ঠে বলল, নামো, গাড়ি গ্যারাজে রেখে আসি। নুবা তাড়াতাড়ি করে নুবার আয়রাকে নিয়ে নিলে দিল এক দৌড়। কাজটা তার একদমই ঠিক হয়নি। আরহাম পেছন থেকে চেয়ে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। বাড়িতে এসে নুবা পুরো বিষয় তার মায়ের কাছে খুলে বলল। এতে হাজেরা আরহামের প্রতি একটু সদয় হলো। মানে তার মনে হলো না, ছেলেটা ভালোই আছে। নুবার বিরক্ত মাথা ফেটে যাচ্ছে। পরি তাকে পড়াচ্ছে, কিন্তু তার পড়ায় মন নেই। সে কি ভাবছে সে নিজেও জানে না, এতটা অস্থির লাগছে তাকে। তার উপর পরীর আজগুবি প্রশ্ন শুনে আরো মাথা গরম হয়ে যাচ্ছে নুবার। পরি পড়াতে পড়াতে জিজ্ঞেস করল, তোমার কি জানা আছে আয়রার আব্বু কি পছন্দ করে? নুবা আর চোখে পরীর দিকে তাকিয়ে বলল, আমি কি করে জানবো ম্যাম? না মানে কি খাওয়া দাওয়া? আর আয়রা? আমি উনার ব্যাপারে কিছু জানি না, আপনি বরং উনার আম্মুকে জিজ্ঞেস করিয়েন। পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা। সময় চলমান, কারো জন্য কখনো থেমে থাকে না। জীবনের পথ, সুখ দুঃখ, হাসি কান্না সবকিছুর পেছনে ফেলে সময় এগিয়ে চলে। যে মুহূর্তে চলে যায় তা আর ফিরে আসে না। তাই প্রতিটি মুহূর্তই অনেক মূল্যবান, কারণ সময় জীবনের সব থেকে বড় সম্পদ। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু সময় নিজের গতিতেই চলতে থাকে। আজ নোবার শেষ পরীক্ষা। হিসাব টানলে দেখা যাবে প্রায় 1-1.5 মাস ধরে পরীক্ষা হয়েছে। আজ নোবা স্বাধীন, আর পড়তে হবে না ভেবেই তার নাচতে ইচ্ছে করলো। যে আয়রার মাত্র 1-2 সপ্তাহ বয়সে বাড়িতে পা রেখেছিল, আজ প্রায় তার 4 মাস। বড় হয়ে গেছে আমাদের আয়রা। ভালোই অবাক লাগছে, এই 4-5 মাসে ঘটে গেছে অগণিত কাহিনী, যা মনে রাখার মতো। ওই দিনের ঘটনার পর কলেজে পরীক্ষা দিতে এসে নুবার কোনো রকম সমস্যা হয়নি। হারুন মির্জা সব ঠিক করে রেখে গেছেন। বেচারি নুবার ফোন এখনো 2 টুকরো হয়ে ডয়ারে পড়ে আছে। আরহাম ঠিক করে দেয়নি, আর না তার মা। নুবা পরীক্ষা শেষ করে কলেজের মেন গেট দিয়ে পেরিয়ে বাইরে আসলো। আজ সবাই খুশি, তবে যাদের পরীক্ষা ভালো হয়নি তারা একটু আপসেট। তবে নুবার পরীক্ষা বরাবরের মতো মোটামুটি হয়েছে। নুবা বাইরে বের হয়ে দেখলো আজ তাকে কেউ নিতে আসেনি, না গাড়ি পাঠিয়েছে, না আরহাম এসেছে। নুবা সবসময় যে স্থানে গাড়ি দাঁড়িয়ে থাকে
সেখানে খোঁজ নিল, তবে না, নেই। বুঝতে পারলো কেউ আসেনি। এদিকে নুবা টাকাও আনেনি যে রিক্সা দিয়ে যাবে। নুবা যে কিছু সময় সেই ভেলপুরির দোকানের সামনে বসে রইল, একটা আশায় আজ যদি তৌফিক আসে তার টাকা দিয়ে ভেলপুরি আর রিক্সা ভাড়া দিবে। তবে আফসোস 30 মিনিট বসে থাকার পরও কেউ আসলো না। নুবা ভেবেছিল শেষ পরীক্ষায় একটু মন ভরে ভেলপুরি খেয়ে যাবে, তবে আরহাম না আসায় সব ভেস্তে গেল। নুবা আরো মিনিট খানিক বসে রইল, তবে কারো দেখা মিলল না। এক পর্যায়ে বিরক্ত হয়ে উঠে হাঁটা শুরু করলো। তখন প্রায় সবাই খেয়ে দিয়ে চলে গেছে, কাস্টমার নেই। নুবা উঠতেই ভেলপুরি মামা বলে উঠল, আজকে কিছু খাইলা না যে ম্যাম? নুবা পেছনে ফিরে বলল, টাকা নেই মামা। ভেলপুরি মামা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কারো লাইগা অপেক্ষা করতেছিলা? নুবা ঠোঁট চেপে বলল, ওই সেই দিন যার লগে তুমি ভেলপুরি খাইলা, সেই 3-4 দিন আয়া তোমার কথা জিগায়া ছিল, বুঝলা? নুবা এগিয়ে এসে ভুরু কুচকে বলল, কে? ভেলপুরি মামা মাথা চাপ দিয়ে বলল, আরে ওই যে প্রথম দিন ভেলপুরি খাইয়া গেলা যে, এরপর তোমার আর খাওয়া হলো না। তোমার খাওয়ানোর টাকা যে বেটা দিল। নুবা কিছু সময় ভেবে বলল, ও ওই ভাইয়ার কথা বলছেন? হ্যাঁ, মনে পড়েছে। হেই কয়েকদিন আইছিল। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আসছিল কিন্তু আজ আসে নাই। পরপর নুবা একটু হেসে বলল, আজকে মনে রাখার আমাকে মনে রাখছেন মামা? আমি তো আপনার দোকানের একদিনই ভেলপুরি খেয়েছিলাম। মামা হেসে বলল, মনে রাখবো না মোনা? সেই দিন ওই পোলা আমারে 200 টাকা নোট দিছিল, 100 টাকার টিপস, তাই মনে আছে। আর তোমার অনেকক্ষণ বৈশা গল্প করলা না, তাই মনে আছে। নুবা একটু হাসলো আর বলল, ও আচ্ছা, উনি যদি আবার আসে বলবেন আমার মোবাইল, আমার নাম নুবা, বলবেন নুবার মোবাইল ভেঙে গেছে, তাই যোগাযোগ করতে পারছে না। আচ্ছা আইলে কমনে। আচ্ছা, ভালো থাকবেন, যাই তাহলে। ভেলপুরি মামা বলে উঠল, তাহলে এক প্লেট খাউন খাইয়া যাও, নাকি মন করে না? নুবা ঠোঁটে ঠোঁট চেপে বলল, আসলে আজ আমি সাথে টাকা আনিনি, আর কাছে গাড়ি ভাড়া পর্যন্ত নেই। ভেলপুরি মামা অবাক হয়ে বললেন, হায় হায়, কি কও? মাঝে মাঝে দেখি তুমি বড় গাড়ি দিয়ে আসো আর টাকা নাই। নুবা দাঁত কিলে হেসে বলল, বড় গাড়ি থেকে নামলে কেউ বড়লোক হয়ে যায় না মামা। বলে না, जो दिखता है वो होता नहीं, जो होता है वो दिखता नहीं। যা দেখা যায় তা হয় না, যা না দেখা যায় তাই হয়। ভেলপুরি মামা হেসে বলল, তাইলে বহ, খাইয়া যাও। আরে না না, আমার কাছে টাকা নাই। আরে না থাকলে কি হয়েছে, তাহা কি সব কিছু নাকি? তুমি তো আমার মাইয়ার মতো। আর সেই দিন ওই পোলা 100 টাকা বেশি দিয়েছে, ওহন থেকে 20 টাকার খাওয়ায় দেবনি। আমি আবার এত দয়ালু না, বুঝলা? নুবা হেসে বলল, না থাক, আরে বহত, দেখা গেল খাইতে খাইতে যার লাইগা অপেক্ষা করছ হে আয়া পড়লো, বহমনা। অতপর ভেলপুরি মামা থেকে নুবা ফ্রি ভেলপুরি খেল। খাওয়া শেষে ওঠার সময় সেই মামা নুবার কাছে 50 টাকা দিয়ে বলল, গাড়ি ভাড়া দিয়ে যাইও, এটা কিন্তু হাওলাত দিলাম, পরে ফেরত দিবা। নুবা হতভম্ব হয়ে গেল আর বলল, আরে না না, লাগবে না, আমি হেঁটে চলে যাব। আরে রাখো তো মোনা, আমি কি এমনি এমনি দিচ্ছি, পরে কোনো এক সময় দেখা হলে দিয়া দিও। নুবা অনেকটা আবেগী হয়ে পড়ল আর মাথা নিচু করে বলল, অনেক ধন্যবাদ মামা, এখন থেকে বাসা অনেক দূর, তাই এখানে বসেছিলাম, আপনাকে যে কি করে ধন্যবাদ দেব? মামা হেসে বলল, ধন্যবাদ দিতে হবে না, টাকা ফেরত দিয়া যাইও। নুবা একগাল হেসে বলল, আচ্ছা, ইনশাল্লাহ আবার আসবো।
বলে না, যা রিজিকে যা আছে যেখানে থাক সেভাবেই হবে। আজও পৃথিবীতে ভালো মানুষ বেঁচে আছে। নুবা এখান থেকে রিক্সা নিয়ে বাসায় আসলো। ভাড়া ঠিক 50 টাকায় রাখলো। বাড়িতে এসে নুবা একটু অবাক হলো, কারণ পুরো বাড়ি খা খা করছে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুমে যেয়ে দেখলো তার মা মাত্র গোসল করে বের হয়েছে। নুবা পরীক্ষার ফাইল বিছানায় রেখে বলল, আজ লিভিং রুমে কেউ নেই যে, সবাই কি সবকিছু খা খা করছে? হাজেরা মাথা থেকে গামছা খুলে চুল ঝেড়ে বলল, কেউ বাড়িতে নেই, আমি আর তানিয়া ব্যতীত। নুবা কলেজের ড্রেস পরতে উপরে হিজাব, কেচি বেল্ট খুলতে খুলতে বলল, কেন, সবাই কোথায় গেছে? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মেয়ে দেখতে গেছে। নুবা আয়নার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, মেয়ে দেখতে গেছে মানে? হাজেরা বারান্দায় যে গামছা বাকি কাপড় নাড়তে নাড়তে বলল, ওই যে তোর ম্যাম পরীকে দেখতে গেছে। আজকে আমাকেও যেতে বলেছিল তোর চাচি, আমি যাইনি বাপ। আমি যে আর কি করব। বলতে বলতে হাজেরা এসে বিছানায় ঝেড়ে বলল, গোসল করে আয়, খাবার নিয়ে আসি। নুবার বুকটা ছ্যাদ করে উঠল। পরি ম্যামকে দেখতে গেছে, তার মানে সত্যি সত্যি এবার আয়রার নতুন মা ঘরে আসবে ভেবে নুবার বুকটা চিনচিন করে উঠল। হাজেরা খাবার নিয়ে এসে বলল, তাড়াতাড়ি গোসল যা, শরীরের ঘাম শুকিয়ে যাবে। নুবার শুকনো ঢোক গিলে মায়ের দিকে তাকে মৃদু কণ্ঠে বলল, আয়রাকে নিয়ে গেছে? হাজেরা বিরক্তি নিয়ে বলল, তা নিবে না বাবা? কোথায় রেখে যাবে? সবাই গেছে, কেন তোর আবার কি হলো? বলেই মেয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়ের মুখে শুকিয়ে একটুখানি হয়ে গেছে, যেন মুখে কালবৈশাখী ঝড় নেমেছে। হাজেরা এগিয়ে এসে নুবার এক গাল চেপে রেখে বলল, কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন? নুবা কিছু একটা ভেবে তার মাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। হাজেরা অবাক হয়ে গেল। কিছু একটা বুঝতে পেরে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে, তুই কি আরহামের প্রতি? নুবা মাকে থামিয়ে দিয়ে হাজেরাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে হাঁপিয়ে উঠে বলল, এবার আয়রাকে আমার থেকে আলাদা করে দিবে মা। আমার তো আর কোনো দায়িত্ব থাকবে না, ওর মা চলে আসবে, তাই না মা? হাজেরা বুঝতে পারলো আয়রার জন্য খুব খারাপ লাগছে। মেয়ের কান্না দেখে হাজেরার চোখে পানি চলে আসলো। মেয়ের মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে বলল, ধুর পাগলি, জীবনে কত জিনিস দেয় আবার কেড়ে নেয়, এভাবে কাঁদতে হয়? আয়রা তো কখনোই তোর ছিল না, গত কয়েক মাস ধরে তোর কাছে ছিল, তাই হয়তো বা খারাপ লাগছে, তবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মেয়ের বুকে থেকে সরিয়ে দুই হাত গালে রেখে কপালে চুমু খেলো। হাজেরা মুচকি এসে বলল, কত বড় হয়ে গেছে আমার নুবাইরা, একটা বাচ্চার জন্য কান্না করছে। কাঁদে না মা, তুমি জিনিসটা তো, এই বাচ্চাটা তোর কিছুই না। নুবা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মা জানো তো সবাই স্বার্থপর, প্রয়োজনে এত মিষ্টি ব্যবহার করবে, পরবর্তী সেই লোকগুলোই পিঠে ছুরি ঢুকে দেয়, তখন এত কষ্ট হয় যা বোঝানোর মতো না। হাজেরা মেয়ের চোখে পানি মুছে বলল, সবাই স্বার্থপর হয় না নুবাইরা, সবাই নির্ধারিত সময়ের জন্য এসে আবার সঠিক সময়ে চলে যায়, এটাই নিয়ম। যেমন দেখ, তোর বাবা এসেছিল আবার তোকে দিয়ে চলে গেছে। আর সবাই স্বার্থপর, আসলেই স্বার্থপর, যেমন আমার মেয়েকে নিয়ে আমি স্বার্থপর, তার জন্য তোকে রেখে যেতে পারিনি, না হলে বয়সটা এতটাও বেশি ছিল না যে দ্বিতীয় বিয়ে বসতে পারতাম না। মায়ের কথা শুনে নুবা একটু হেসে বলল, মা তুমিও না আমাকে রেখে কোথায় যাবে? হাজেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, হয়তোবা যায়নি, তবে একটা সময় আসবে, এখন তোকে একা চলতে হবে। এত নরম মনের হলে একা পথে কি করে চলবে? নুবা ঠোঁট ফুলিয়ে মায়ের কাছে আদুরে কণ্ঠে বলল,
আমি তোমাকে কোথাও যেতে দিব না, বলে দিচ্ছি। মেয়ের মাথায় হাত বলে হাজেরা কম্পিত কণ্ঠে বললেন, একটা সময় সবাইকেই চলে যেতে হবে নুবাইরা। এখন থেকে নিজেকে প্রস্তুত কর, মনকে শক্ত কর, বুঝলি? নুবা মাকে ছেড়ে দিল, বলল, আমি গোসলে গেলাম, অনেক হয়েছে। বলে নুবা জামা কাপড় নিয়ে গোসলে চলে গেল। হাজেরা বেগম পেছন থেকে তাকিয়ে রইলেন, যেন তার সেই ছোট্ট নুবাইরা দৌড়ে চলে গেল। হাজেরা বেগম চোখের পানি মুছে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আরহাম দাঁতে দাঁত চেপে বসে আছে। শুধু শুধু তার মায়ের কারণে এই স্থানে এখনো কোনোরকম গন্ডগোল হয়নি। আমিনা বেগম ছেলেকে হাঁসফাঁস করতে দেখে ইনিয়ে বিনিয়ে বললেন, আসলে অনেক কথা আছে তো তাই এত আগে আসা। পরিমা হেসে বলল, সমস্যা নেই, আপনারা যে এই গরিবের ভিটায় পাড়া দিয়েছেন এতেই আমরা খুশি। আমিনা বেগম হেসে ছেলের দিকে তাকালেন। তারা বাড়ি থেকে বের হয়েছে 2টা নাগাদ। অনেক আগে থেকে হারুন মির্জা কথাবার্তা বলেছিলেন এই ব্যাপারে, তাই দুপুরের বেশ আয়োজন করা হয়েছে পরিদের বাড়িতে। তাই দুপুরে এখানে খাওয়া দাওয়া হয়েছে। সবাই বাড়িতে খেয়ে গেলেও সম্মান রাখার ক্ষেত্রে গরিবদের বাড়িতে লাঞ্চ রেখেছে। তবে আরহাম তো খাবেই না, এক প্রকার যুদ্ধ করে তাকে খাওয়ানো হয়েছে, তাও কোনো রকম। ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে তারা, নিজের জমি জমা আছে তবে গ্রামে। আপাতত ফ্ল্যাটের ছোট লিভিং রুমে সবাই বসে আছে। আরহামের ঘাম ছুটছে শরীর দিয়ে, তার এখানে আসার ঠিক হয়নি। সে তো আসবেই না, তাই আমিনা ছেলেকে আনার জন্য নাতনিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে বলেছেন, আজ যদি তুই না আসিস তবে আয়রাকে পরীর কাছে রেখে আসবো। আরহামের মায়ের ধাক্কায় ধান্দা ভালো লাগেনি, তাই মেয়ের জন্য এক প্রকার নিজের সাথে যুদ্ধ করে এসেছে। সবাই খোশ গল্প করছে, পরীকে এখনো আনা হয়নি, তাকে রেডি করানো হচ্ছে। অবশ্য খাবারের সময় কয়েকবার আমিনা বেগমের সাথে পরীর কথা হয়েছে। পরী এই সম্পর্কে অমত নেই, মানুষটাকে তার ভালো লেগেছে, হোক একটা দ্বিতীয় বিয়ে। হারুন মির্জা মুচকি হেসে বললেন, অনেক কথা তো হলো, এবার মেয়েকে আনুন না। মানে ছেলে আমার খুবই অধৈর্য। আরাম হারুন মির্জার কথায় রাতে দাঁত চাপলো। ইচ্ছে করেছে সব ধ্বংস করে দিতে, তবে আয়রা যে তার মায়ের হাতে। সে বলেছে কিছু উল্টাপাল্টা করলে আয়রাকে নিয়ে টানাটানি হবে, এই নিয়েই ভয়ে আছে সে। হারুন মির্জার কথার পরি বাবা পরশ হাওলাদার মুচকি হেসে বললেন, মেয়েকে তো আপনারা গত 2-3 মাস ধরে পর্যবেক্ষণ করেছেন, তবু একটা রিচুয়াল আছে, তাই আজ এই আয়োজন। আমিনা বেগম হেসে বললেন, হ্যাঁ তা তো আছেই ভাই। এদিকে হানিমুন থেকে কয়েকদিন আগে ফিরেছে আরাফ আর ঈশিতা। আজ তারা আসতে চাইছিল না, তবু আসতে হলো। বিয়ের প্রায় 1-2 মাস কেটে গেল, বুঝতেই পারলো না তারা। মনে হচ্ছে এই তো 2-1 দিন আগেই বিয়ে হলো। আরাফ চুপচাপ ঈশিতা কড়া নজরে রেখেছে তাকে। বলেছে আজ যদি উল্টাপাল্টা চোখে পরীর দিকে তাকায় তবে বাড়িতে যে তার চোখ তুলে ফেলবে। ব্যাস, এটা শোনার পর আরাফ উপর দিয়ে একদম নিষ্পাপ হয়ে গেছে, তবে মনে মনে অন্য কিছু চলছে। আরহাম অস্থির হয়ে উঠল। পাশে বসে থাকা আমিনাকে বলল, মম আমি উঠছি। পাশে বসে থাকা আমিনা বেগমকে বলল, মম আমি উঠছি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমিনা বেগম চোখ গরম করে বললেন, এখনই উঠব, চুপচাপ বস। কিছু সময় পরে পরীকে একটি জামদানি নীল রঙের শাড়ি পরিয়ে নিয়ে আসলো। পরি এসে সবাইকে সালাম দিল, অতঃপর তাকে আরহামের বরাবর বসানো হলো। আরহাম হাঁটুর উপর 2 হাত একসাথে চেপে ধরে বসে আছে, বিরক্ত লাগছে তার। আমিনা বেগম পরীকে দেখে মুচকি হাসলো আর বলল, কেমন আছো মা? পরি শান্ত কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ আন্টি। আপনারা কেমন আছেন? তোমাকে দেখি না, সবার মন ভালো হয়ে গেছে। একটু বেশি তেল লাগালো আমিনা বেগম। পরি
পরীর আব্বু বলে উঠল, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমার মেয়ে আল্লাহর রহমতে সব পারে। হারুন মির্জা এক পলক পরীর দিকে তাকিয়ে একটু হেসে বলল, তা আর বলতে, আমার বেগম সবই খবর নিয়ে নিয়েছে। প্রথম দিন পরীকে দেখার পর থেকে ছেলের বউ বানাবে ভেবে রেখেছে সে, তাই এত পর্যন্ত আসা। পরশ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আপনারা যে আসবেন তা আমি কল্পনাও ভাবিনি, বড্ড খুশি হয়েছি। অতঃপর এভাবে খোশ গল্প করতে লাগলো সবাই। আমিনা বেগম ছেলেকে খুঁজিয়ে হিসফিস করে বলল, একটু সামনের দিকে তাক লেগে যাবে। পরীকে নীল শাড়িতে হেব্বি মানাচ্ছে। আরহাম দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি আমাকে এই মুহূর্তে এখান থেকে বের হতে না দাও তবে একটা বোম ফাটবে, যা তুমিও সামলাতে দিতে পারবে না। মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে তোমার। আমিনা বেগম বেশ তেজি কণ্ঠে বললেন, আমিও দেখব আমার ছেলে কি করে তার মাকে অসম্মান করে। আর সে চুপচাপ বসে আছে। কেন জানি না পরীর তার ভালো লাগলেও নিজের ভাবি হিসাবে মেনে নিতে পারছে না। এদিকে ইউকে যাওয়ার কথা ছিল তার, তা পড়ালেখা রেখে সে ড্যাং ড্যাং করে রিহানের সাথে ঘুরঘুর করেছে। কি একটা অবস্থা, পড়ালেখা চাঙ্গে আমি ভাসি গাঙ্গে। আমিনা বেগম পরীর বাবা মার সাথে কথা বলছে। এর ভিতরে আমিনা বেগম হারুন মির্জাকে কোনোই খোঁচা মেরে চোখের ইশারায় কিছু বোঝালেন। হারুন মির্জা আমিনার দিকে তাকিয়ে হিসফিস করে বলল, একটু বেশি হয়ে যাচ্ছে না আমিনা? তোমার ছেলে এমনি ক্যাটক্যাট করছে। আরে তুমি বেশি বোঝো, যা বলছি তাই করো। হারুন মির্জা গলা ছেড়ে কেসে বললেন, আসলে একটা কথা ছিল ভাইজান। পরশ হাওলাদার হারুন মির্জার দিকে তাকিয়ে বললাম, জি বলুন ভাই। না মানে বলছিলাম কি, পরীকে তো আমরা এই 2-3 মাস ধরে চিনি, তাই না? আর কি নতুন করে চিনব? তাই ভাবছিলাম যে ওকে আংটি পরিয়ে রেখে যেতে, মানে এঙ্গেজমেন্টটা করতে চাইছি যদি আপনাদের অমত না থাকে। আর আজকে যদি বিয়ের ডেটটা নির্ধারিত হয়ে যেত তবে আমাদের জন্য ভালো হতো। কথাটা শুনে সবাই অপ্রস্তুত হয়ে গেল, কারণ আজকে শুধু দেখতে আসার কথা ছিল। পরশ মির্জা ইতস্তত বোধ করে বললেন, বিয়ের তারিখ না হয় ঠিক করা হলো, তবে আমরা তো আংটির ব্যবস্থা করিনি। আগে বললে। আমিনা বেগম শান্ত কণ্ঠে বললেন, সমস্যা নেই, আমরা নিয়ে এসেছি ভাইজান, একদমই চিন্তা করবেন না। আপনাদের কোনো আপত্তি না থাকলেই হলো। না না, আপত্তি থাকবে কেন? তবে পরি যদি একটু বলতো, বলে মেয়ের দিকে তাকালো পরশ হাওলাদার। পরি মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, আমার কোনো সমস্যা নেই। সবার মুখে এরকম কথা শুনে হতভম্ব হয়ে গেল আরহাম। তার মানে এরা সব প্ল্যান করে এসেছে? আরহাম মায়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হাত ছাড়ো। আমিনা বেগম ছেলের হাত ধরে বসিয়ে রেখেছেন। হাত ছাড়ো, না হলে অভদ্রের মতো ছাড়তে সময় লাগবে না। সবাই আরহামের দিকে তাকালো। আমিনা বেগম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটু হেসে বলল, ওয়াশরুমটা কোন দিকে? আরহামের সাথে একটু ময়লা লেগে গেছে। পরীর ছোট বোন পিওর দিকে তাকিয়ে পরশ হাওলাদার বললেন, পিউমা, আন্টিকে একটু ওয়াশরুমটা দেখে দাও তো। আমিনা বেগম আয়রাকে হারুন মির্জার কোলে দিয়ে ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। তিনি পড়েছেন মহা বিপদে, না পারছেন সবার সামনে কিছু বলতে, না পারছেন সামাল দিতে। কেন কোনো এঙ্গেজমেন্ট করছি না আমি। আমিনা বেগম ছেলেকে শাসিয়ে বললেন, কেন, সমস্যা কি? পরির ভিতরে কমতি কি আছে? আরহাম রাগে হাঁসফাঁস করে বলল, আমাকে এখান থেকে যেতে দাও মম, না হলে ভালো হবে না। আস্তে কথা বল, কেউ শুনে ফেললে কি ভাববে? উফ, বিরক্ত লাগছে আমার। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পরি তোর বউ হবে, এটাই আমার শেষ কথা। আজ যদি তুই আমার কথার অমান্য করিস তবে এখান থেকে আমার লাশে পাড়া দিয়ে যাবি। সারা জীবন তোর কথা আমি শুনেছি, আজ তুই শুনবি। এনাফ ইজ এনাফ মম, অতিরিক্ত করছো।
আচ্ছা, তাহলে মরা মুখটা দেখিস আমার। আরাম হতভম্ব হয়ে বলল, কিরকম ক্রিটিক্যাল বাঙালি মাদের মতো ফিল্মি ডায়লগ মারছো তুমি, অসহ্য লাগছে আমার। আমিনা বেগম কিছু সময় চুপ থেকে বলল, পরি খুবই ভালো একটা মেয়ে, ওর সাথে ভালো থাকবি, এর থেকে বেশি আমি না বলতে চাই, না শুনতে চাই। তোর কাছে হাত জোর করছি, তোর বাপের বুক টান টান করে এই বাড়িতে ঢুকেছে, আর সেভাবে মাথা নিচু করে যাতে যেতে পারে, উল্টাপাল্টা কিছু করবি তো বুঝে নিস তোর মা তোর জন্য মরে গেছে। বলেই আমিনা বেগম ওখান থেকে সরে গেল। আরহাম হাতের মুঠ করে নিল। রাগে শরীর জ্বলছে তার, না পারছে আগে যেতে না পেছনে, আগে কুয়া পিছনে খাই এমন অবস্থা। এখন আমিনা বেগমকে কিছু বললে নিশ্চয় নুবা সব জেনে যাবে, আর নুবা এবার যদি জানতে পারে আরহাম তাকে এভাবে প্রতারণা করে বিয়ে করেছে, তাহলে জন্মে কেন আগামী 7 জন্মেও মেনে নিবে না, কারণ এখনো পর্যন্ত আরহাম নুবার চোখে তার জন্য অন্যরকম কিছু দেখেনি। আয়রার জন্য সে ছটফট করে, তার তার জন্য 1%ও না আরহামের জন্য। এই সময়টাতে সবকিছুই যেন গেল, শুধু ঘৃণা করবে নুবা। আর ওই চোখে ধিক্কার দেখার সাহস আরহামের নেই, তাই সে চাইছিল নুবাকে সময় দিতে, নিজের প্রতি অ্যাট্রাক্টেড করতে, যাতে বিয়ের বিষয়টা সে স্বাভাবিকভাবে মেনে নেয়। তবে এই সময়টাতে নুবা সবকিছু জেনে গেলে সব উল্টাপাল্টা হয়ে যাবে, আরহামকে অ্যাকসেপ্ট করার বদলে আরো ঝামেলা করবে, কোনোদিনও আরহামকে মন থেকে মেনে নিবে না। এতে বড় ধোঁকা দেওয়ার পর কে মেনে নিবে, যেখানে নুবা ব্যক্তিগত জীবনে একটা স্বপ্ন আছে, তার জীবনসঙ্গী কেমন হবে। আরহাম ওখানে দাঁড়িয়ে এইসব ভাবতে লাগলো। এক পর্যায়ে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, পরপর ভাবলো, আগে সেই দেখা যাক বিয়ের ডেট কবে ফেলে, তারপর সব হবে। ভাগ্যক্রমে পরশ হাওলাদার বললেন, আমি চাইছিলাম আগস্ট মাসের প্রথম শুক্রবার বিয়েটা হোক। বড় মেয়ের বিয়ে বলে কথা, অন্ততপক্ষে 2 মাস হাতে রাখলে একটু একটু গুছানো যেত। আমিনা বেগম শুকনো ঢুক গিলল, এ তো দেরি। তবুও সে বলল, সমস্যা নেই, তবে আপনারা চাইলে সময়টা এগিয়ে নিয়ে আসতে পারতেন, কুচগাছ না হয় আমরাই করে নিলাম। পরশ হাওলাদার হেসে বললেন, না আপা, আসলে আমি চাইছি নিজের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে মেয়েকে বিদায় করতে। সবারই একটা স্বপ্ন থাকে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। হারুন মির্জা স্ত্রীর দিকে গরম চোখে তাকে হিসফিস করে বললেন, আক্কেল জ্ঞান আছে না, মুখে আসছে তাই বলে ফেলো। কি ভাবলো আর টাকার গরম দেখাচ্ছি আমরা? আমিনা বেগম ঠোঁট চেপে বলল, না মানে আমি বুঝতে পারিনি। হারুন মির্জা পরশ হাওলাদারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কোনো সমস্যা নেই ভাইজান, তাহলে এটাই কথা রইল, আমাদের শুধু মেয়ে লাগবে আর কিছু না। কথাটুকু শুনে সবাই একটু হাসলো। এসে 2 মাস পর বিয়ের ডেট ফেলা হয়েছে দেখে আরহাম যেন একটু শান্তি পেল। প্রায় 3 মাস হাতে আছে, এই মাসের 7 তারিখ। সো এই সময়ের ভেতরে নুবাকে পটিয়ে ফেলতে পারলে পরিযাক নদীতে, কিন্তু এভাবে এটাই বুঝতে পারছে না। আরহাম আর পরীকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে, দুইজনের হাতে আংটি। পরি হাত পেতে দাঁড়িয়ে আছে, আমিনা বেগম পাশে দাঁড়িয়ে ছেলেকে বলছে, পরীকে আংটি পরিয়ে দে। তবে আরহাম ঠেডার মতো দাঁড়িয়ে আছে। পরি হাত আর একটু এগিয়ে দিল, তবে আরহামের কোনো হেলদুল নেই। শেষ পর্যন্ত না পেরে আমিনা বেগম সবার দিকে তাকিয়ে হেসে শান্ত কণ্ঠে বললেন, ছেলের পড়াতে হবে না তো কোনো কথা নেই, আমাদের সময় আমাদের দাদি শাশুড়ি পরিয়ে দিয়েছিল, তবে আমার শাশুড়ি তো আসেনি। বলেই আমিনা বেগম এগিয়ে আরহামের কাছ থেকে আংটিটা নিয়ে পরীকে পরিয়ে দিলেন। পরপর ছেলের বাম হাত টেনে পরীর সামনে ধরে বললেন, মা তুমি পরিয়ে দাও। পরি মিষ্টি হেসে হাত এগিয়ে নিয়ে আসলো।
আরহাম তার হাত পেছনে নিল। আমিনা বেগম বিড়বিড় করে বলল, আরহাম কি করছিস? আমিনা বেগম টেনে ধরেছেন ছেলের হাত। পরি বুঝতে পারলো আরহাম হয়তোবা এই বিয়ে নিয়ে বিব্রত, এমন করছে, তবে সে সব সামলে নিবে। পরি আংটি পরাতে আসলো। আরহাম ঠোঁটে এক বিচলিত হাসি দিয়ে ইতরের মতো সব আঙ্গুল এক একবার করে বুঝিয়ে ফেলল। হাতে মুঠো বন্ধ হয়ে আসলো। আমিনা বেগম রাগে ফেটে বলছেন, আরহাম বাচ্চা হয়ে গেছিস? পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এক সামলাতে গেলে ধৈর্যবান হতে হবে। আরহাম পরপর আস্তে আস্তে মিডল ফিঙ্গার মুঠো থেকে বের করে পরির দিকে তাকিয়ে বলল, কামন। পরি চোখ তুলে আরহামের দিকে তাকালো। এদিকে আমিনা বেগম ছেলের কাণ্ড দেখে রেগে যাওয়ার বদলে হতাশ, একদমই হতাশ। পরি ঠোঁটে ঠোঁট চেপে এগিয়ে আসলো মিডল ফিঙ্গার পরানোর জন্য। সাথে সাথে আরহা হাত ছড়িয়ে নিল। সামনে আমিনা বেগম দাঁড়িয়ে থাকায় আমিনা বেগমের পিছনে থাকা কেউ এইসব কাণ্ড দেখতে পেল না। হাত ছড়িয়ে নেওয়ায় পরি চোখ তুলে আরহাম এর দিকে তাকালো। আরহাম আরেকটি শব্দ বায়না করলো, সরে গেল ওখান থেকে। পরপর আর সে কোল থেকে আয়রাকে নিয়ে কোনো রকম সতর্কবার্তা ফ্লোর থেকে বের হয়ে গেল। আমিনা বেগম শুকনো ঢোক গিলে পরির দিকে তাকালো। এদিকে আরাফের মেজাজ খারাপ হয়ে গেছে। এমন কেন করলো আরহাম? এত সুন্দর মেয়েকে কেউ রিজেক্ট করে? তাকে এখন অফার করলে 2টা বউ নিয়ে আসবে সংসারে। তবে ঈশিতা যা তেজি তার হচ্ছে কোথায়? আসলে তারা এই পাশটায় বসে থাকায় সব খেয়াল করেছে। আমিনা বেগম কি বলবে, পরিস্থিতি সামাল দেবে, কিছু বুঝতে পারছে না। তখনই পরি নিজ বাবা মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, অ্যাকচুয়ালি হয়তোবা ওই ছোটখাটো স্থানে তার অস্থির লাগছে, আর উনি বেশি গ্যাদারিং পছন্দ করেন না, তাই আর কি। হাওলাদার মেয়ের কথা শুনে মাথা ঝুঁকালো। হারুন মির্জা উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আজ তো সব কথা হলো, তাহলে উঠি। সবাই যখন উঠে যেয়ে একজন আরেকজনকে হেসে হেসে কোলাকুলি করে বিয়ের মোবারক বলে মিষ্টি খাওয়াতে ব্যস্ত, তখন আমিনা বেগম বলে উঠলেন, ভাইজান আপনার কাছে আমার একটা আবদার আছে। পরশ হাওলাদার আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল, জি বলুন আপা। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ছোট থেকে আরহাম বিদেশের মাটিতে বড় হয়েছে, তাই ওর দেশীয় নিয়ম কানুনের দিকে ঝোঁক কম। এই যে বিয়ে শাদী বলুন আর কি, তো আমি চাইছিলাম পরি আর আরহামের ভেতরে যাতে ভালো একটা বন্ডিং তৈরি হয়। আর তার থেকে বড় কথা আয়রা হলো আরহামের সব। যদি একটু ওকে আগলে নিতে পারে, আমার ছেলে 100% পরীকে আগলে নিবে। কথাটুকু বলে থামলো আমিনা বেগম। অতঃপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তাই আমি চাইছিলাম যে বিয়ের 2 সপ্তাহ খানিক আগ পর্যন্ত, মানে এই 2 মাস পরি আমাদের বাড়িতে থাক। ওকে তো আমরা ছেলের বউ হিসাবে মেনেই নিয়েছি। আমাদের বাড়িতে থাকলে ভালো হবে কি, আয়রা আর আরহামের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হবে, তখন বিয়ের পর কোনো সমস্যা হবে না। আসলে আমার ছেলেটা একটু জেদি আর কি বলছিলাম। তবে আপনাদের মতামতের উপর নির্ভর করে। তা কি বলেন? আমিনা বেগমের কথায় সবাই বেশ অবাক হলো। হারুন মির্জা বেশ অবাক হলো, কারণ বাড়ি থেকে বের হওয়ার আগে এমন কোনো কথা ছিল না। পরশ হাওলাদার কিছু সময় চুপ থেকে একটু ভেবে বললাম, আচ্ছা এই বিষয়টা আমি পরিবারের সাথে আলোচনা করিনি। আমিনা বেগম মৃদু কণ্ঠে বললেন, আশা করি ভেবেচিন্তে মতামত দিবেন। কথাটা ভেবে দেখবেন, ভালোর জন্যই বলছি। আর পরির পুরো খেয়াল রাখবার দায়িত্ব আমার। তোমাদের যা ইচ্ছে তাই মন্তব্য করো, আই ডোন্ট মাইন্ড। তোমাদের অধিকার এটা। আর কখনো তোমাদের মতামতের রিপ্লাই আমি দিব না, সরি এভরিওয়ে। তবে মতামত বলতে ভুলবেন না। আশা করি ভেবেচিন্তে মতামত দিবেন। কথাটা ভেবে দেখবেন, ভালোর জন্যই বলছি।
আর পরিপূরক খেয়াল দায়িত্ব আমাদের। আরহাম বাড়িতে এসে পৌঁছেছে মাত্র, মাথাটা পুরো ঘুরছে তার। এত সময় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আরহাম আয়রাকে নিয়ে বাড়িতে ফিরতে নুবার খোঁজ লাগালো, তবে পেল না। হাজারা থেকে জানতে পারলো নুবা বাইরে গেছে। আসলে নুবা টাকা নিয়ে ভেলপুরি মামার টাকা দিতে আসতে গেছে। ঋণ থাকলে তার অস্থির লাগে, যেহেতু এখন হাতে টাকা আছে দিয়ে দিয়ে আসাটাই উত্তম। আরহাম আয়রাকে হাজারের কাছে রেখে যে গোসল সেরে নিচে আসলো, তখনও নুবা আসেনি। ভেতরটা অস্থির হয়ে পড়লো। আরহামের এই মেয়ে কখন আসবে? এর ভিতরে বাড়িতে এসে সবাই হাজির হলো। আমিনা বেগম এসে চিল্লাচিল্লি শুরু করলেন যে কেন সে এভাবে চলে আসলো, কতটা অসম্মানজনক একটা কাজ করে এসেছে। আরহাম এদিকে হারুন মির্জার স্ত্রীর ওপর ক্ষেপে আছেন, পরি কেন এই বাড়িতে থাকবে? ঈশিতা আরাফের সাথে বাঁধিয়েছে। ওখানে বসে ঈশিতার সামনে পরীকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। এদিকে বেচারি আরশি রিহানের সাথে ঝগড়া হয়েছে। দুপুর থেকে বিকাল হয়ে গেল, 7-8 বার কল দিয়েছে, কেন ধরিসনি? তাই সে কি করে ধরবে? মা বাবার সামনে ছিল যে। বাড়িতে এসেই এই হইচইগুলো পড়ে গেল যেন মাছের বাজার। কেউ কাউকে দিয়ে সন্তুষ্ট না, সবাই সবার দোষারোপ করছে। কি একটা অবস্থা! এদিকে হাজেরা আর তানিয়া এদের চেঁচামেচি দেখতে ব্যস্ত, কেউ কিছু বুঝতে পারছে না। নুবা রাস্তা দিয়ে হাঁটছে। ভেলপুরিওয়ালা মামার বিল চুকিয়ে দিয়ে এসেছে, তবে এখন আর বাড়ি ফিরতে মন চাইছে না। কেন জানি না, অস্থির লাগছে তার। তাই ভেবে নুবা বাড়ির দিকে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। এক পর্যায়ে নুবা নিজের প্রতি বিরক্ত হলো। অতঃপর রাস্তায় দাঁড়িয়ে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। লিভিং রুমে অর্ধেক জিনিস ভাঙা শেষ অলরেডি। একে তো বাড়িতে এসে নুবাকে পায়নি, তার উপর চেঁচামেচি, সবকিছুতে ধৈর্যহারা হলেই আরহাম তেতে উঠেছে। এদিকে আরহামকে রাখতে দেখে সবাই চুপ হয়ে গেছে। আরহাম টি টেবিল ফ্লোরে আছাড় মেরে বলল, শুধু তোমার কারণে চুপ ছিলাম আমি। ওই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না মানে পারবো না। শেষটুকু চিৎকার করে বলল আরহাম। আমিনা বেগম রাগী কণ্ঠে বলে উঠল, তোর ভালোর জন্যই আমি করছি। মেয়েটা কত ভালো দেখতে, যেমন সুন্দর ব্যবহার আচরণ, পড়ালেখার দিকে কতটা পারফেক্ট। তোর মেয়েকেও সামলে নিবে, মনে কোনো অহংকার নেই। কত কষ্ট করে ওর মা বাবাকে রাজি করলাম। সমস্যা কি তোর? হ্যাঁ, কে করবে তোকে বিয়ে? এগিয়ে তো আচরণের ঠিক নেই, তার উপর বিবাহিত এক সন্তান। মেয়েটাকে বোঝানোর পর তাও রাজি হয়েছে শুধু আয়রার কথা ভেবে। আর তুই সব ভেস্তে দিচ্ছিস। এখন যা, যে না করে দে, যাতে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যায়। যা, দূর হ। চিৎকার করতে করতে আমিনা বেগম হাঁপিয়ে উঠেছেন। আরহাম দাঁতে দাঁত চেপে মায়ের দিকে তাকিয়ে বলল, ওকে, আমাকে নিয়ে সমস্যা? আমাকে নিয়ে? তোমাদের যেহেতু মান সম্মান যাচ্ছে, তাহলে আমাকে নিয়ে ভাবতে হবে না। এখনই চলে যাচ্ছি আমি, এখনই চলে যাব। তোমাদের যা ইচ্ছা তাই করো, বলে রক্তারক্ত হাত নিয়ে হাজারার দিকে এগিয়ে গেল। হাজারা কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল। আরহাম যে কম্পিত হাতে এগিয়ে গিয়ে বললেন, দিন। হাজারা আয়রাকে এগিয়ে দিল। আরহাম আয়রাকে কোলে নিয়ে কোনো রকম শব্দবাদিত বাড়ি থেকে বের হয়ে গেল। আমিনা বেগম ওখানেই বসে পড়েছেন। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি বলেছিলাম ওর ব্যাপারে নাক না গলাতে, বলেছিলাম তো। এখন দেখো কি হলো, কুকুরের পেটে ঘি হজম হয়? ওর ভালো করতে যে আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন শান্তি লাগছে? খুব শান্তি। সবাই নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। ভাবনার ভিতরে ছিল না আরহাম বাড়িতে এসে এত ভয়ঙ্কর হয়ে উঠবে। হয়তোবা সেখানে মায়ের মুখের দিকে তাকিয়ে চুপ ছিল। আমিনা বেগম কপাল চাপড়ে কেঁদে উঠল। দোষটা কি ছিল তার? নিজের সন্তানের কি ভালো চাওয়ার দোষ? নুবা বাড়ির সামনে এসে রিক্সা থামাতেই দেখল
বাড়ি থেকে কেউ বের হয়ে চলে যাচ্ছে। আরহামের মতো লাগলো তার, তবে পাত্তা দিল না। তার কি? নুবা রিক্সা ভাড়া চুকিয়ে দিয়ে ভিতরে চলে গেল। নুবা গুনগুন করে ভিতরে ঢুকতেই হতভম্ব হয়ে গেল। পুরো লিভিং রুমে যেন অবস্থা নাজেহাল। আমিনা বেগম ফ্লোরে বসে আছেন, হারুন মির্জা সোফায়। আমিনা বেগম হাউমাউ করে কাঁদছেন বাচ্চাদের মতো, প্রায় গোড়াগড়ি খাচ্ছেন উনি। নুবার বুকটা ভারী হয়ে উঠল। কি হয়েছে আবার? নুবা ভাঙচুর সব জিনিসের দিকে এক পলক তাকিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে এগিয়ে যে বলল, কি হয়েছে মা? হাজেরা ফিসফিস করে বলল, আরহাম বাড়িতে, আরহাম বিয়েতে রাজি না, তাই এই ভাঙচুর করে আয়রাকে নিয়ে চলে গেছে। নুবা পিল চমকে উঠল, অবাক কণ্ঠে বলল, কি? কেউ আটকায়নি? না। নুবার নিঃশ্বাস যেন এক্ষুনি বন্ধ হয়ে যাবে। আয়রাকে নিয়ে চলে গেছে? আয়রাকে নিয়ে চলে গেছে কথাটা ভাবতেই তার গলা কাছে একটা কষ্টগুলো দোলা পাকিয়ে গেল। নুবার মনে পড়ল এইমাত্র আরহাম বের হলো, সে যখন বাড়িতে ঢুকছিল। নুবার স্বপ্ন ঢুক গেলে এগিয়ে অনেকটা আত্মবিশ্বাস নিয়ে আর আশা ভরা মন নিয়ে আবারও ছুটে গেছে। আয়রাকে কেন নিয়ে যাবে? রেখে গেলে কি মন্দ হতো? নুবা ছুটের বাড়ির বাইরে বের হয়ে আশেপাশে তাকালো। পরপর খেয়াল করলো আরহাম রাস্তার শেষ মাথায়। পেছন থেকে দেখেই চিনে ফেললো নুবা। পরপর আরো নজরে পড়লো সামনে গাড়ি, মনে হচ্ছে ওখানে উঠবে সে, সেদিকেই যাচ্ছে। নুবার বুকটা কেঁপে উঠল। অন্ততপক্ষে শেষবারের মতো আয়রাকে একটু চোখের তৃপ্তি ভরে দেখে নিলে মন্দ হয় না। নুবা দৌড়ে রাস্তায় পার হয়ে গেল। পেছন থেকে আয়রাকে ডাকতে লাগলো, আরু, আরহাম ভাইয়া, আয়রা। আরহাম মাত্র গাড়িতেই উঠেছিল, তবে চীনা কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকালো। কোনো এক লং গ্রাউন্ড পরা হিজাব বাঁধা রমণী হাতে ছোট্ট ব্যাগ নিয়ে এদিকে ছুটে আসছে। চিনতে সময় নিল না সে। আরহাম এক পলক নুবাকে আসতে দেখে আবারও সামনের দিকে তাকিয়ে ভাবল, বাদ দেওয়া উচিত এইসব। সে চলে গেলেই এই বাড়িতে আগের মতো শান্তি হবে, আসলেই শান্তি হবে। নুবা যদি তার ভাগ্যে থাকে অবশ্যই সে পাবে। আবার ভাবল, পাখি যখন নিজেই হেঁটে হেঁটে আসছে, নিজে নিয়ে চলে গেলে কেমন হয়? না, মন্দ হয় না। তবে সে এমন কিছুই করবে না, কখনোই না। এটা করার হলে অনেক আগেই করত। আরহাম তাও গাড়িতে উঠে বসলো আর ড্রাইভারকে বলল, স্টার্ট দাও। ড্রাইভার বলে উঠল, কিন্তু কেউ তো আপনাকে ডাকছে স্যার। যা বলছি তাই করো। কাউকে বেঁধে রাখবে না সে, তার জন্য কারো ক্ষতি হোক সে চায় না। যেভাবে খালি হাতে এসেছিল সেভাবেই খালি হাতে চলে যাবে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। বা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠল। এইমাত্র আরহাম তাকে আসতে দেখলো, তাহলে কি তাকে দূর থেকে চিনতে পারলো না, নাকি ইচ্ছে করে এমন করলো? গাড়ি চলতে শুরু করলে নুবা নিঃশ্বাস আটকে আসলো। আয়রাকে শেষবারের মতো দেখার আশায় বোধহয় স্বপ্নই রয়ে যাবে। আয়রা কি আর কখনো এই বাড়িতে আসবে ভেবে নুবা হাঁপিয়ে যাওয়া দৃষ্টি দুটো দিয়ে পানি গড়িয়ে পড়ল। নুবা দৌড়ে ডাকতে লাগলো আরহামের, তবে নিঠুর আরহাম থামলো না। এক পর্যায়ে নুবা হাঁপিয়ে যে হাঁটুতে ভর দিয়ে নিঃশ্বাস ফেলে চলন্ত গাড়ির দিকে তাকালো, যার কাছে দৌড়ে পৌঁছানো সম্ভব না। আরহাম গাড়ির বাইরে লাগানো ছোট্ট মিরর দিয়ে নুবাকে দেখছে। মেয়েটা হাঁপিয়ে উঠেছে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দিকে তাকালো। তখনই নুবা গগন ফাটিয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে আয়রা বলে চিৎকার করে উঠল। আর একবার শেষবারের মতো দেখার জন্য দৌড়াতে চাইল সে, তবে দু কদম এগোতেই মুখ থুবড়ে উঁচু নিচু ধুলোতে রাস্তায় পড়ে গেল।
নুবার বুক ফাটিয়ে নিঃশ্বাস ধুলোগুলো উড়ে গেল। থেমেও যেন থামলো না কেউ। যেখান থেকে এসেছিল সেখানে চলে যাওয়ার জন্য রওনা হলো। যে ছুটার ছুটতে থাক, এক পর্যায়ে হাঁফিয়ে উঠে থেমে যাবে। তবে একবার কি পেছনে ফিরে তাকানো উচিত ছিল না? আয়রা বলে চিৎকার কিছুটা আরহাম কানে লেগেছে। যখনই সে চাইল তখনই নুবা মুখ থুবড়ে পড়ে গেল আর আরহামের বুকটা ধক করে উঠল। আরহাম সিটে হেলান দিয়ে বসেছিল। নুবার পাথর দেখে সে সাথে সাথে সোজা হয়ে বসলো। হাতের ইশারায় ড্রাইভারকে থামাতে বলল। নুবা এক পাশ ধুলো দিয়ে মেখে গেছে। সে ধুলো মাখা মুখ নিয়ে ছলছল চোখে গাড়িটার দিকে তাকালো। সাথে সাথে তার ঠোঁটে এক চিলিক হাসি ফুটে উঠল। নুবা আবারও উঠে দাঁড়ালো। গাড়িটা থেমেছে। তবে কি সুন্দর তার কণ্ঠ! নুবা কোনো মতে দাঁড়িয়ে সেই দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে অবাক পায়ে ছুটে গেল। আরহাম আয়রাকে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ততক্ষণে নুবা প্রায় গাড়ির কাছে চলে এসেছে। পরপর যাওয়ার ফলে মুখের এক পাশে ধুলার বিচরণ। আরহাম ক্লান্ত নুবার দিকে তাকালো। নুবা ছুটে এসে বলদমার্গা একটা হাসি দিয়ে বলল, এত ডাকলাম শোনেননি? আরহাম কম্পিত কণ্ঠে বলল, না। কণ্ঠ কাঁপছে তার। নিজেই নিজের কণ্ঠ শুনে অবাক হলো সে। নুবা এক পলক আয়রার দিকে তাকালো, যে কিনা বরাবরের মতো মুখে আঙুল দিয়ে নুবার দিকে তাকিয়ে আছে। নুবা কম্পিত কণ্ঠে বলল, আপনি তো আমাকে দেখেননি, চিনতে পারেননি? আরহাম সোজাসুজি উত্তর দিল, না। নুবা আয়রার গাল ছুঁয়ে বলল, শুনলাম চলে যাচ্ছেন? আরহাম মাথা ঝুঁকিয়ে বলল, নুবা আহত কণ্ঠে বলল, আবার কবে আসবেন? আরহাম ঠোঁট হেলিয়ে হেসে বলল, আর কখনোই না। তবে মরলে হয়তো বা লাশ এই দেশে পর্যন্ত আসতে পারে। নুবার বুকটা স্যাঁত করে উঠল। আসবে না? তার মানে আয়রাও আসবে না? নুবার গলা দলা পাকিয়ে কান্না আসলো। পরপর আয়রার দিকে হাত বাড়িয়ে বলল, একটু নেই? আরহাম মেয়েকে এগিয়ে দিল। আয়রাকে কোলে নিয়ে চুমু খেলো নুবা। ভাঙা কণ্ঠে বলল, চলে যাচ্ছেন? এবার আন্টির সাথে কথা বা দেখা করে গেলে কি বেশি ক্ষতি হতো? আয়রা টানা একবেলা পর নুবাকে পেয়ে বুকে মুখ বিচরণ করলো। নুবার চোখ ফেটে পানি পড়ে আসলো। আয়রাকে দু হাত দিয়ে সোজা করে বুকের সাথে চেপে ধরে সখানিক চুমু খেয়ে বলল, আন্টি আপনাকে অনেক মিস করবে, অনেক। আবার সময় পেলে আসবেন, আমি অপেক্ষায় থাকবো। তবে আয়রা হয়তো বা কিছুটা ক্ষুধার্ত, তাই নুবাকে হাত দিয়ে আঁকড়ে ধরে বুকে মুখ ডুবালো। নুবা কিছু সময় চুপ থেকে আরহামের দিকে তাকিয়ে বলল, ও মনে হয় খিদে পেয়েছে। কত দূরে রাস্তায় যাবেন? ওর জন্য কিছু তো নেননি, একটু খাওয়াই দিই? হ্যাঁ? আরহাম উত্তর দিল না। নুবা উত্তরের প্রয়োজন বোধ করলো না। রাস্তার পাশে মানুষ হাঁটার জন্য একটু উঁচু করে জায়গা তৈরি করে রাস্তা বানানো হচ্ছে। নুবা আয়রাকে নিয়ে যেখানে বসে পড়ল, নিজের শরীরের ময়লা ঝাড়লো। আয়রার চোখে মুখে ময়লা যেতেই পারে। আয়রা নাক কুচকে নিল। নুবা আয়রার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ও কিছু না, একটু পড়ে গেছিলাম তাই ময়লা, বলে আয়রাকে এই রাস্তায় ফিট করাতে লাগলো। গায়ে বড় সুতির ওড়নার তার, মাথায় মেটিং হিজাব, গোল জামার সামনে দিয়ে চেন লাগানো। এগুলো আয়রার জন্য লাগিয়েছিল নুবা। মাঝে মাঝে এই সুতির ড্রেসগুলো বাড়িতে পরে নুবা, তাই আয়রাকে বুকে আগলে নিল নুবা। পরপর তাওরানো হিজাব দিয়ে পিছিয়ে মাথা নিচু করে তার শরীরে মুখ লুকালো নুবা। অতঃপর শব্দবিহীন কান্না করে উঠল, আরু বাবু চলে যাবে, আর আসবে না, আর কখনো না। নুবা ভারী কণ্ঠে বিড়বিড় করে বলল, ভেবেছিলাম বড় হয়ে গেলে তাও চোখের সামনে থাকবি। কে জানতো এত দূরে চলে যাবি। আর কয়েকটা দিন থেকে জানা মা,
তোর অভ্যাস হয়ে গেছে তো। নুবা বিড়বিড় করে আলাপ করতে লাগলো আয়রার সাথে। আজ যেন আয়রাও স্বার্থপর হয়ে গেল। 10 মিনিট খানিকের ভেতরে নুবার বক্ষস্থল থেকে মুখ সরিয়ে নিল। নুবা আবারও ফিট করানোর চেষ্টা করলো, তবে মুখ সরিয়ে নিল। নুবা এত কষ্ট হলো, আর একটুখানি খেলে কি হতো, এত সময় তো তাকে পেত। তবে না, আর না। আয়রাও বাপের সাথে সবাইকে ছেড়ে চলে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছে। কিছু মুহূর্ত পর নুবা কম্পিত হাতে আয়রাকে দিয়ে দিতে চাইলো আরহামকে, তবে পারল না। পরপর আরেকটু দেখে নিল তাকে, কত আদর করে দিল। ভাবলেও তার কলিজা হাঁপছে হাঁপছে। এই আয়রা আর কখনোই জ্বালাবে না তাকে, কখনো না। নুবার অনেক কষ্ট করে বুকে পাথর চেপে আয়রা আরহামের নিকট দিয়ে শুধাল, যেতে হবে, না গেলে হয় না। নুবার চোখ বেয়ে উপড়ে কড়া নোনা পানি প্রমাণ করছে আয়রাকে সে কতটা ভালোবাসে। নিজের কাছে নিজেরই লজ্জা লাগলো। নুবা কি নির্লজ্জ, সে অন্য সন্তানের জন্য কাঁদছে, যার প্রতি তার কোনো অধিকার নেই, তাও কাঁদছে। আজ থেকে নুবার খাওয়া দাওয়ার খেয়াল রাখতে হবে না, দিনরাত মিলিয়ে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে না, এতগুলো ওষুধ খেতে হবে না, অর্ধরাতে কেউ দরজায় এসে কড়া নাড়বে না, কাউকে নিয়ে সে জেলাস ফিল করবে না, কারোর সাথে আর খুনসুটি করা হবে না, তাকে ছাড়া অন্য কারো কোলে গেলে অভিমান করে দুটো রেগে কথা শোনাবে না। সব শেষ। কিছু সময় নীরবতা কাটল। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাহলে আসি। নুবা ইচ্ছা করলো আরহামকে যেতে ধরে রাখতে, তাহলে আয়রা যাবে না, তবে তা সম্ভব না। নুবা ছলছল চোখে আরহামের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আচ্ছা, আরু বাবুর খেয়াল রাখবেন। আরহাম শুকনো ঢোক গিলে আয়রার দিকে নিয়ে গাড়িতে উঠার জন্য পেছনে ঘুরল। তখনই নুবা আরহামের শার্ট আলতো করে টেনে ধরে মাথা নিচু করে ফুঁপিয়ে উঠে বলল, বাসার সবাই অনেক কান্না করছে, বিশেষ করে চাচি। আপনি হুট করে চলে গেলে অনেক কষ্ট পাবে। আপনি অন্ততপক্ষে একটা ভালো পরিবেশে যান। এভাবে শাস্তি কেন দিচ্ছেন? এভাবে অশান্তি লাগিয়ে প্লিজ, আমরা যতটুকু বলার ছিল বলে দিয়েছি। আরহাম পেছন ঘুরে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, আমার সাথে যাবে? নুবা মাথা উঁচু করে আরহামের দিকে তাকালো। আরহাম চাপা নিঃশ্বাস ফেলে বলল, আয়রার জন্য যাবে আমার সাথে? আরহামের প্রশ্নে নুবা আরো কেঁদে উঠল, বিড়বিড় করে বলল, এটা কি আদৌ সম্ভব? আপনি বরং আয়রাকে দিয়ে যান, আয়রা এখানে ভালো থাকবে। এখানে সবাই আছেন, আপনি একা ওকে সামলাতে পারবেন না। বলেই নুবা আয়রার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। আরহাম নুবার কথা শুনে আহত হলো, বিড়বিড় করে বলল, আমি থাকলে বা না থাকলে কোনো যায় আসে না, তাই না? আমি বড্ড খারাপ মানুষ তো, তাই সবাই অপছন্দ করে। নুবার মাথায় কথাগুলো ঢুকলো না, শুধু আয়রার দিকে তাকিয়ে রইল। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাসায় যাও, নিজের খেয়াল রাখো। যদি ভাগ্য থাকে তবে হয়তোবা দেখা হবে পরে। আসতে পারি, একটা কাজ বাকি আছে। কয়েকদিন পর এসে সবাইকে মুক্ত করে দিয়ে যাব। নুবা কিছু বলল না, শুধু দাঁতে দাঁত চেপে নিজের কণ্ঠ নিবারণের চেষ্টা করলো। আরহাম আয়রাকে নিয়ে গাড়িতে উঠে বসে এক পলক কান্নারত নুবার দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে না থেকে বাসায় যাও। অতঃপর আরহাম ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। গাড়ি আবারও চলতে শুরু করলো। নুবা নাক টেনে ফুঁফিয়ে কেঁদে উঠল, চলে গেল। নুবা চোখের পানি মুছতে মুছতে রাস্তায় হাঁটতে লাগলো। আরহাম যত সময় নুবাকে মিরর দিয়ে দেখে যাচ্ছিল তত সময় তাকিয়ে রইল। পরপর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বয়ে আসা কান্নাগুলো নুবার দিকে ফেলল। জোর করার অধিকার নেই তার, একদমই নেই। পরপর নুবা দুই হাত দিয়ে চোখের পানি মুছতে অমনস্ক হয়ে রাস্তায় পার হতে নিল। তখনই দুর্ঘটনাবশত কোথাও থেকে একটা গাড়ি এসে নুবাকে ধাক্কা মেরে দিল। নুবার ক্লান্ত শরীরটা ছিটকে যেয়ে পড়ল দূরে। তবে গাড়ি নুবার শরীরের উপর দিয়ে ওঠানোর আগেই গাড়ির ড্রাইভারকে ব্রেক কষল।
নুবা হতভম্ব হয়ে ওখানেই পড়ে রইল। এদিকে ড্রাইভার কি ভেবে যেন পেছনে তাকিয়েছিল, তখন এই ঘটনা ঘটল। ড্রাইভারের সাথে সাথে গাড়ির ব্রেক কষে অবস্থ হয়ে বলল, স্যার, ওই ম্যামটা। আরহাম ভুরু কুঁচকে বলল, কোন ম্যাম? ড্রাইভার স্তব্ধ কণ্ঠে শুধালো, এই মাত্র যার সাথে আপনি কথা বললেন তাকে একটা গাড়ি ঢুকে দিয়েছে। আরহাম চোখ যেন কঠোর থেকে বেরিয়ে আসবে। আরহামের চোখ বড় বড় করে বাইরে তাকালো। পরপর গাড়ির দরজা খুলে মেয়েকে সিটে রেখে বাইরে বের হয়ে দেখলো কিছুটা দূরে অনেক ভিড় হয়েছে। আরহামের শরীর যেন বরফ শীতল বাতাসে হয়ে গেল। আরহাম চিৎকার করে বলল, নুবা! পরপর ছুটে গেল সে। নুবা টিপ টিপ করে তাকালো, কলিজা ধুক ধুক করছে তার, সবকিছু এলোমেলো লাগছে। এমন সময় গাড়ির ড্রাইভার এসে বিচলিত কণ্ঠে বলল, তুমি ঠিক আছো? মধ্যবয়স্ক লোক। সব সময় দুর্ঘটনা শুধু সাইড নায়িকার এসে অ্যাক্সিডেন্ট করবে এমন তো কোনো কথা না। নুবা শুকনো ঢোক গিলল, মাথা ঘুরছে। গাড়ির ড্রাইভার ব্যতীত কেউ এগিয়ে আসছে না। সবাই মোবাইল দিয়ে ভিডিও করছে, যেন এখানে সার্কাস চলছে। মানুষগুলো এতটা অমানুষ হয়ে গেছে, এমন একটা অবস্থায় সাহায্য না করে দূরে থেকে দাঁড়িয়ে ভিডিও করছে, নাটক দেখছে। কি একটা অবস্থা! পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে ভিড় ঠেলে আরহাম ছুটে আসলো। নুবার কিছুই হয়নি, গাড়ির স্পিড কম ছিল, শুধু ধাক্কা লেগেছে। তবে হঠাৎ কিছুটা জোরে ধাক্কা লাগায় ছিটকে পড়ার সাথে সাথে একটু ব্যথাও পেয়েছে। ভাগ্যিস এটা মেন রোড না, ধুলোয় রাস্তা, যার ফলে মাথা ফাটেনি। সত্যি কথা বলতে এটাকে আল্লাহর রহমত বলে, কারণ এর একটু পেছনে পাকা রাস্তা করা হয়েছে। ভাগ্যিস ওখানে পড়েনি, না হলে আজ শেষ দিন হতো। আরহাম এসে হাঁটু গেড়ে নুবাকে বুকে টেনে নিল। নুবার শরীরের ব্লু দা চ্যালেন পারফিউমের ঘ্রাণ টের পেয়েছে, বুঝতে পারলো এটা আরহাম। নুবা এই ঘ্রাণটা ভালো লাগে, সে জানে না কেন। আরহাম বাড়িতে বা রুমে ঢুকলে এই ঘ্রাণে পুরো রুম মোমো করে ওঠে। তাই মাঝে মাঝে আরহাম আশেপাশে থাকলে নুবা টের পেয়ে যায়। নুবা টিপ টিপ করে তাকালো। আরহাম নুবার দুই গাল চেপে ধরে কম্পিত কণ্ঠে বলল, আর ইউ ওকে নুবু? এই নুবু, তাকাও আমার দিকে। নুবু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিড়বিড় করে বলল, আই অ্যাম ওকে। আরহাম নুবাকে নিজের বুকের সাথে আগলে নিল। বুকটা কাঁপছে তার, অনেক কাঁপছে। কেমন জানি ভয় হচ্ছে। আরহাম আশেপাশে তাকাতে চাইল যে কে এই কাজটা করেছে, আজ তাকে কবর দিব কি। কিন্তু তার আগেই নুবা বিড়বিড় করে বলে উঠল, আপনি যাওয়ার আগে 3বার বাধা পড়ে গেছে, এবার গেলে আল্লাহ নিরাশ হবেন। যেন আরহামকে আটকানোর জন্য এই দুর্ঘটনাটা ঘটল। তাই বলে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। হয়তোবা সে না চাইলে এত সময় আরহাম এই এরিয়াতে ছেড়ে অনেক দূরে চলে যেত। আরহাম নুবাকে নিয়ে উঠে দাঁড়ালো। নুবা চুপ। কিছু সময় মনোনিবেশ করে ভাবল, যদি এখন সে বলে সে তেমন ব্যথা পায়নি, নির্ঘাত এই লোকটা তাকে এভাবে ফেলে রেখে চলে যাবে। এর থেকে ভালো এই বেডাকে আগে বাড়িতে নেওয়া উচিত। তাই ভেবে নুবা চোখ মুখ কুঁচকে বলল, আহ, অনেক ব্যথা হচ্ছে, একটু দাঁড়াতে পারবো না। আরহাম বিচলিত কণ্ঠে বলল, কোথায় লেগেছে? ওই বাস্কেটটাকে দেখছি এখনই, দাঁড়াও। নুবা আরহামের শার্ট আঁকড়ে ধরল। কত বড় বেয়াদব বেটা, আমি মরে যাচ্ছি, আমাকে কোলে তুলবে, তা না যাচ্ছে ড্রাইভারকে মারতে। আজব। পরপর নুবা নাক মুখ কুঁচকে নাটকীয় ভঙ্গিতে বলল, আরে এই ওনাকে ছাড়ুন, আমাকে ধরুন, বাসায় নিয়ে চলুন, আমি মরে গেলে আপনার উপর সব দোষ পড়বে, তাড়াতাড়ি করুন। আহ, জ্বলে গেল, ফেটে গেল, মরে গেলাম রে, মরে যাই মরে যাই। বলেই নুবা এক চোখ খুলে আরহামের দিকে তাকালো। আরহাম স্থির হয়ে নুবাকে কোলে তুলে বলল, হসপিটালে নিয়ে যেতে হবে। নুবা আরহামের কলার চেপে ধরে তেতে উঠে বলল, আরে বাল, বাসায় চল।
মরার আগে অন্ততপক্ষে আমার এতিম মাকে একটু দেখে নি। আরহাম ডাব ডাব করে নুবার দিকে তাকালো। নুবা বুঝতে পারলো অভিনয়ে খুবই কাঁচা সে। আরাফের মতো দক্ষ না, তাই সাথে সাথে চোখ বন্ধ করে আরহামের গলা জড়িয়ে ধরে গুনগুন করে বলল, বাসায় চলেন। আরহাম টের পেল সবই নাটক, তবুও কিছু না বলে নুবা ঠিক আছে ভেবে শান্তি লাগলো। নুবা বিড়বিড় করে বলল, কি হলো, চলেন। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে এগিয়ে আসা গাড়ির ড্রাইভারকে বলল, আয়রাকে নিয়ে আপনি যান, আমি আসছি। নুবা হতভম্ব হয়ে গেল। আয়রাকে নিয়ে যাবে মানে? নুবা চোখ বড় বড় করে আরহামের দিকে তাকিয়ে বলল, যাবে মানে? যাবে মানে কি? ছাড়ুন তো আমাকে। বলেই শরীরের মৃদু ব্যথা নিয়ে নুবা লাফ দিয়ে নিচে নামলো। আরহাম নামাতে দিল, তাই নামলো। নুবা ড্রাইভারের হাতে থাকা আয়রাকে ছো মেরে নিয়ে নিল। পরপর আরহামের দিকে তাকিয়ে বলল, আপনি গেলেও পড়ে যাবেন। শান্ত পরিস্থিতিতে ঝগড়া করে বা বাড়ির সবাইকে কান্না করিয়ে রেখে না। বলে নুবা একটু সাহস নিয়ে হাঁটতে লাগলো। আরহাম যদি কিছু বলে এক্ষুনি আয়রাকে নিয়ে চোরের মতো দৌড় দিবে। মেয়ের পেছন পেছন বাপও চলে আসবে ইনশাল্লাহ। আরহাম পেছন থেকে ডাকলো, এই মেয়ে, এই না তুমি মরে যাই করেছিলে? নুবা পেছনে ফিরে দিল এক দৌড়, তবে বেশ দূরে যাওয়ার আগে আরহাম এসে ধরে ফেলল। নুবা আয়রাকে বুকের সাথে আগলে ধরে চোখ মুখ খিচে নিল। তার মানে হলো মিথ্যা বলার কারণে আরহাম এখন তাকে ঠাস করে একটা মেরে বসবে। তবে আশ্চর্যজনকভাবে এমন কিছু হলো না। আরহাম মনে মনে হেসে আয়রাকে সহ নুবাকে পাজা কোলে তুলে নিল। নুবা ভয়ে এক হাত দিয়ে আরহামের গলা, অন্য হাত দিয়ে আয়রাকে আঁকড়ে ধরল। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এই পাগলটাকে ফেলে চলে যাচ্ছিল সে। একবার সব ঝামেলা দেখে মনে হচ্ছিল সে আসবেই না। নুবাকে কেন ছলনার ভিতরে রেখে দ্বিতীয় দফা এসে ডিভোর্স পেপার সাইন করিয়ে নিবে। তবে আসলে কি সে এরকম করতো? পরিস্থিতির কাছে হেরে যে চলে যেত। হয়তোবা রাগ ছুটলে মেয়ের ক্ষুধা নিবারণের জন্য, নুবার জন্য বা তার মায়ের জন্য ফিরে আসতো। নুবা অদ্ভুত চোখে আরহামের দিকে তাকালো। তার থুতনি, খোঁচা খোঁচা দাড়ি আর সরু নাকটা, ভুরুটা দেখা যাচ্ছে, সিল্ক চুলগুলো বাতাসে উড়ছে। নুবা পলকহীন তাকিয়ে রইল। ইদানিং আরহাম কেমন বদলে গেছে। সেই আরহাম শুধু গলা ফাটিয়ে চিৎকার করার জন্য তাকে মেরেছিল, সেই আরহাম 4-5 মাসে বদলে গেছে। অনেক বদলে গেছে, অনেক। কিন্তু কিভাবে? পরপর নুবা চোখ সরিয়ে নিল। পুরোটা রাস্তা নুবা চুপ রইল। কেমন অদ্ভুত লাগছে তার। বুকটা ভারবার লাগছে, তবে শান্তি লাগছে আয়রা বুকে রেখে। নুবা আর আয়রা তখন আরহামের কোলে। এই অবস্থায় ওদের নিয়ে বাড়িতে প্রবেশ করলো আরহাম। তবে বাড়ির অবস্থান বেশ ভালো ছিল না। আমিনা বেগমকে সোফায় শুয়ে রাখা হয়েছে আর সে হাউমাউ করে কাঁদছে। হারুন মির্জা ব্যস্ত হাতে কাউকে কল দিচ্ছে, মনে হয় ডক্টর। ঈশিতার শাশুড়ি পা ডলে দিচ্ছে। সবাই বিচলিত। এমন সময় তিনজনকে দেখে সবাই অবাক হলো। আরহাম আস্তে করে নুবাকে আর আয়রাকে কোল থেকে নামিয়ে দিল। পরপর মম বলে একটা চিৎকার করে আরহাম দৌড়ে যেয়ে মায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। আমিনা বেগম অতিরিক্ত টেনশনে তাতে দাঁত চেপে গেছে। খিঁচুনি উঠছে, তার প্রেশার বেড়েছে। আরহাম তার মায়ের হাত ধরে উচ্চস্বরে বলল, মম, হোয়াট হ্যাপেন্ড? ওঠো, হসপিটালে নিয়ে যেতে হবে। তোমরা বলে বসে আছো কেন? আরাফ ব্যস্ত কণ্ঠে বলল, ডক্টর আসছে, হসপিটালে নিয়ে যাওয়ার সময় নেই। ডক্টর অর্ধপথে। হারুন মির্জা বুঝতে পারলেন এখনই তার ওয়াইফ অসুস্থ হয়ে পড়বেন, তাই আগে থেকেই ডক্টরকে কল দিয়েছিলেন। পরপর বাড়িটা উপর দিয়ে যে একটা অদৃশ্য ঝড় বয়ে গেল। কিছুক্ষণ আগে কোলাহল এখন নিস্তব্ধতায় হারিয়ে গেছে। চারিপাশে
চারপাশে শুধু নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। প্রতিটা ঘর যেন নিজের ভেতরেই কোনো কষ্ট লুকিয়ে রেখেছে। জানালার বাইরে বাতাস চলছে, কিন্তু ভেতরের ঝড়টা আরো গভীর। সবাই চুপচাপ বসে আছে, যেন সময় কিছুক্ষণের জন্য থেমে গেছে। কেউ কারো চোখের দিকে তাকাচ্ছে না, শুধু অনুভব করছে সেই ভারী মুহূর্তটা। আরহাম চেয়ার নিয়ে মায়ের হাত মুঠো করে ধরে কপালে ঠেকিয়ে বসে আছে। বুকটা ভারী হয়ে আছে সে। বুঝতে পারেনি এভাবে আমিনা বেগম অসুস্থ হয়ে যাবে। আমিনা বেগমের মুখে অক্সিজেন, কারণ শ্বাসকষ্টের রোগী সে। হাতে স্যালাইন, তবে হসপিটালে যাওয়া হয়নি। জ্ঞান ফিরেছেন, তবে চুপচাপ আছে। নুবা রুমের এক কোনায় ফ্লোরে আরশাম করে বসে আছে। হারুন মির্জা স্ত্রীর পাশে বসা। রুমে সবাই উপস্থিত আছে, কারো মুখে কোনো কথা নেই। সব থেকে আরশি অনেকটা ভেঙে পড়েছে, এখনো গুনগুন করে কাঁদছে আর আরহামের মনে মনে গালি দিচ্ছে। তবে সবাই নীরব থাকার চেষ্টা করছে। কিছু সময় পর আমিনা বেগম কম্পিত হাত দিয়ে মুখের অক্সিজেন খুলে ফেলল। হারুন মির্জা বিচলিত কণ্ঠে বলল, খুলছো কেন? আমিনা বেগম অক্সিজেনে মুখ সরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমার কোনো ছেলে নেই, ওকে এখান থেকে চলে যেতে বলো। বলেই আরহামের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। আরহাম মায়ের দিকে তাকিয়ে হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলল, আমিনা বেগম উত্তেজিত হয়ে বলল, হাত ছাড়। আরহাম চোখের পলক ফেলে কম্পিত কণ্ঠে বলল, মম প্লিজ। আমিনা বেগম চোখের পানি ফেলে বললেন, আমি মনে হয় শত্রু তোদের, তাই না? আমি শুধু তোদের খারাপ ভেবে কাজ করি, তোদের ভালো আমি দেখতেই পারি না। আমার মনে হয় তোদের জন্ম দেওয়ায় আমার ভুল হয়েছে। জীবন তো সার্থক তখন হয় আমার সন্তানগুলো আমার কথা শুনতো, তার মাকে বুঝতো যে সে কোনো এক কাজ করতে চাইছে। আমি কোনোদিনও তোমাদের ভালো চাইনি, শুধু খারাপ চেয়েছি। কারো লাগবে না আমার। সবাই যে মরে যেত, সবাই যে যার মতো চলো, আমাকে একা থাকতে দাও, রুম থেকে বের হও। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৃদু কণ্ঠে বলল, আমি সরি মা, আমি তোমাকে বুঝতে পারি নাই। তুমি আমার এই দিকটা বোঝার চেষ্টা করো। আমিনা বেগম কাতর কণ্ঠে বলল, মেয়েটার ভেতরে কি খারাপই আছে? হ্যাঁ, তুমি কি ভাবছো সুন্দর দেখে ওকে বউ করতে চাইছি? গত 2-3 মাস ধরে মেয়েটাকে পর্যবেক্ষণ করছি, ও খুবই ভালো, তাকে আর আয়রাকে অনেক ভালো লাগবে। আমি কি করে বুঝবো তোকে? বলতে বলতে আমিনা বেগমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আরহাম মায়ের হাতের মুঠো সাথে চেপে ধরে চুমু খেয়ে বলল, আমি জানি তুমি আমার ভালো চাও। তবে আমিনা বেগম নাক টেনে বললেন, তবে কি? বাড়ির সবাই এই সম্পর্কে রাজি। তার উপর আশেপাশে খোঁজ নেওয়ার পর কোনো মানুষই পরীকে খারাপ বলেনি। তাহলে কি সমস্যা? একটা কারণ বল, অন্ততপক্ষে একটা তো বল, কি সমস্যা? আরহাম শুকনো ঢোক গিলে বলল, আমি। আরহাম ঠোঁটে ঠোঁট চেপে এক পলক নুবার দিকে তাকালো, যে কিনা বাচ্চাদের মতো চুপচাপ বসে আছে, চোখ মুখে কিছু জানার আগ্রহ। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি নুবার মতো মেয়ে লাগবে আমার, পরীর মতো না, যে আমার মেয়েকে আগলে নিবে। আমিনা বেগম ছেলের কথা ধরতে না পেরে বিড়বিড় করে বলল, পরী নুবার মতোই আরহাম, তোর মেয়েকে আগলে নিয়েছে। তুই বললে বিয়ের পর পরীকে দিয়ে আয়রাকে ফিট করাবো, দুইজনের বন্ডিং ভালো হবে। আরহাম অদ্ভুতভাবে নিঃশ্বাস ফেলল। হারুন মির্জা ছেলেকে বুঝিয়ে বললেন, নুবা তো অনেক ছোট আরহাম, পরী তো ম্যাচিওর, ও আরো ভালোভাবে আয়রার খেয়াল রাখবে। তুই বিয়েটা করলে নুবাও এইসব থেকে ছাড় পাবে। বছরখানেক পর নুবারও বিয়ে দিয়ে দিতে হবে। আয়রাকে একটা নির্দিষ্ট মানুষের করে দেওয়া যথার্থ কিনা? আরহাম
প্রথমবারের মতো আরহাম আসার পর তার বাপ তার সাথে এতটা সুন্দরভাবে কথা বলল। এর আগে বাপ ছেলের ভেতরে কথাও হয়নি। নুবা আরেকটু সায় দিয়ে ঝামেলা যাতে না বাড়ে তাই বলল, হ্যাঁ হ্যাঁ, কয়দিন পর ভার্সিটি উঠে যাব, হয়তোবা হোস্টেলে চলে যাব, তখন তো আর আয়রাকে ফিট করতে পারবো না। আপনি বরং রাজি হয়ে যান ভাইয়া। বলেই নুবা হাসলো। তার মনে কোনো রকম অনুভূতি নেই। সে আরহামকে বড় ভাইয়ের নজরে দেখে, কারণ এক ভুল সে করে আকালা বাস খেয়েছে, দ্বিতীয়বার করে রড খেতে চায় না। আর না তার ভাঙা মন জোড়া লাগবে। তবে আরহাম যদি পারে, সে আদৌ পুরি এই বিচ্ছুকে বুঝাতে, কে জানে। আরহাম মুখ বিকৃত করে নুবার দিকে তাকালো। নুবা তা খেয়াল করে একটু সুন্দর মন জুড়ানো হাসি দিল। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এখন যদি ভুলেও সে বিয়ের কথা বলে ফেলতো, তবে নির্ঘাত নুবা ঝড়ের তাণ্ডব জড়িয়ে দিত। আমিনা বেগম, হারুন মির্জা সবাই মিলে আরহামকে বোঝাতে এক পর্যায়ে হাজেরা বলে উঠল, তোমার রাজি হওয়া উচিত বাবা। নুবা ঠিকই বলেছে। আরহাম শেষ পর্যন্ত শাশুড়ির কথা শুনে বুকে পাথর রেখে আমিনা বেগমের দিকে তাকিয়ে বললেন, আমাকে একটা রাত সময় দাও, আমি ভেবে বলবো। আমিনা বেগম শান্ত কণ্ঠে বলল, এখানে ভেবে দেখার কি আছে? এমন তো না যে হুটহাট সব হয়েছে। 1-1.5 মাস আগে থেকে তো কথা হচ্ছে। আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ওর বয়স একটু বেশি মনে হয় না মা? আমিনা বেগম ভুরু কুঁচকে বলল, কোথায় বেশি, 27-28 হবে। ভালোই তোর সাথে মানাবে। তোর উপর তোর মতোই বয়স চূড়া, বোঝাও যায় না। তাও এতটা? আমিনা বেগম ভুরু কুঁচকে বলল, তাহলে কতটা লাগবে তোর? নিজের বয়স তো কম না আপনার। আরহাম চুপচাপ রইল। আমিনা বেগম আবারও জিজ্ঞেস করলো, কি হলো বল? আরহাম সবাইকে চমকে দিয়ে বলে উঠল, 18-19। আমিনা বেগম কপালে হাত রেখে হারুন মির্জার দিকে তাকিয়ে বললেন, আরশির বাপ, এখান থেকে স্লিপার আছে, তুলে একটা কপালে বাড়ি দাও। কিন্তু ওর না আমার। এটা শোনার আগে মরে গেলাম না কেন? সবাই হতভম্ব। হাজেরা বেগম চুপচাপ দাঁড়িয়ে কি একটা ভেবে ভেতরটা কেঁপে উঠল তার। পরপর নুবার দিকে তাকিয়ে বলল, নুবা নিচে চল, পুরো বাড়ি এলোমেলো হয়ে আছে, সব গোছাতে হবে। নুবা জামাটা ঝেড়ে উঠে দাঁড়ালো। পরপর মায়ের পেছন পেছন চলে গেল। আরশি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ব্যাঙ্গালো। 24-25 বললেও একটা মানানসই হতো, ডিরেক্ট 18-19। ছে, এতটা ছোট। ধরতে গেলে পোলাপাইন, মাত্র একটু বেশি বয়সে পা রেখেছে। আর সে মুখ বিকৃত করে বলল, কে দিবে তোমাকে এরকম মেয়ে? আজব কথাবার্তা। পরি ম্যাম যে তোমার বেবি সহ তোমাকে অ্যাকসেপ্ট করেছে, এটাই তোমার 7 কপালের ভাগ্য। একটা রুচি থাকা দরকার। ছি। বলতে বলতে আরশি রুম থেকে বের হয়ে গেল। নুবা বিরক্তি নিয়ে বলল, উফ, কি করছো মা? রুমে টেনে আনলে কেন? তুমি নাকি সব গুছাবে? হাজরা বেগম অদ্ভুত কণ্ঠে বললেন, পরীক্ষা শেষ, ঘরের বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। নুবা ভুরু কুঁচকে বলল, আমি কবে বের হলাম? সবাই তো বাড়িতেই থাকে। হাজরা মেয়েকে ধমকে বললেন, রুমে থাকবি। আমি চাই না কোনো শকুনের নজর আমার সদফোঁটা ফুলের উপর পড়ুক। দিনকাল ভালো না, বিশেষ করে আরহাম। হ্যাঁ, ওই ছেলের থেকে 100 হাত দূরে থাকবি। নুবা চোখ মুখ ছোট করে বলল, আজব তো, কেন? হাজরা বেগম কিছুটা ব্যাং করে মেয়ের মাথায় ডুয়া মেরে বলল, তা তোমার জানতে হবে না বাছাধন, সেই গু এখনো তোমার মাথায় হয়নি। যা বলছি তাই করবি। আর যদি কোথাও না শুনিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মেয়েকে শাসিয়ে রেখে হাজরা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। নুবা কপালে হাত দিয়ে ভাবল, তার মা কি ভাবছে?
আরহামের সাথে তার কোনো চক্কর চলছে ভেবে নুবা মুখ বিকৃত করল। তোর কি ভাবছি সব? আপাতত যে যার মতো রুমে অবস্থান করেছে। হারুন মির্জা প্রচন্ড চিন্তিত। আরহাম বলেছে একটু ভেবে জানাবে। আমিনা বেগম শুয়ে আছেন, তবে স্বামীকে এরকম চিন্তিত দেখে বিড়বিড় করে বললেন, কি হয়েছে আপনার? হারুন মির্জা খেকিয়ে উঠে বলল, তোমাকে বলছিলাম নুবাকে আরহামের থেকে দূরে রাখতে। আমিনা বেগম ভুরু কুঁচকে বলল, কেন, কি হয়েছে? হারুন মির্জা ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলের কথায় টন শুনে বুঝতে পারো না তোমার ছেলে কি বলতে চাইছে? নুবার মতো মেয়ে লাগবে, বয়স 18-19 হতে হবে, আয়রাকে আগলে রাখতে হবে। ইনডিরেক্টলি তোমার ছেলে নুবার কথাই বলে গেল। মাথায় কি জ্ঞান বুদ্ধি নেই তোমার? আমিনা বেগম জোরপূর্বক হেসে বলল, দূর, কি যে বলেন না আপনি। নুবা তো আরহামের ছোট বোনের মতো, হয়তোবা বলেছে, তাই বলে আপনি যা ভাবছেন তাই না। হারুন মির্জার স্ত্রীকে ধমকি বললেন, চুপ কর তুমি। আমি একজন পুরুষ, আরেকজন পুরুষের কথার টন আমি বুঝি। তোমার ছেলে যে লাইনে যাচ্ছে লজ্জা থাকা উচিত। সে তার মেয়েকে সামাল দিতে দিল, তার উপরে কোনো নজর দেয়? তার উপরে তুমি তো জানো না আজ নুবাই আরহামকে বাসায় নিয়ে আসছে। বাসায় কিভাবে ওরা ঢুকেছে সেটা দেখলে তোমার সন্দেহ হতো। আমিনা বেগম বিছানা থেকে উঠে বসলো। দেখুন, আমার ছেলেকে নিয়ে উল্টাপাল্টা বলবেন না। আর নুবাও আরহামকে বড় ভাইয়ের নজরে দেখে। আজগুবি কথা বলে মাথা গরম করবেন না আমার। হারুন মির্জা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যত যাই বলো তুমি, আমার খুঁতখুত লাগছে। না হলে পরীর মতো একটা মেয়েকে রিজেক্ট করার কারণ কি? আমিনা বেগম কিছু সময় চুপ থেকে বললেন, যদি এমন হয় তবে নুবাকে আরহামের সাথে বিয়ে। কথাটা শেষ হওয়ার আগে হারুন মির্জা ধমকে উঠে স্ত্রীকে রাগী কণ্ঠে বললেন, বুদ্ধিজ্ঞান লোপ পেয়েছে তোমার? তুমি জানো না তোমার ছেলে কেমন? তার উপর, আর তার থেকেও বড় কথা, নুবার চোখে আমি একদম এমন কিছুই দেখিনি। তোমার ছেলের সাথে বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করব? বয়স কম, অবিবাহিত, আমাদের হাতে পালিত সেই নিষ্পাপ বাচ্চাকে তুমি ধলধলে ফেলে দিতে চাইছো? তোমার তো জ্ঞান বুদ্ধি থাকা দরকার। হাজেরা কখনোই রাজি হবে না। আরহামের উল্টাপাল্টা কথা বলার সাথে সাথে মেয়েকে নিয়ে চলে গেছে, যার অর্থ সে এই বিষয়ে আগ্রহ পোষণ করছে না। কিছু বুঝো না তুমি? বাতাসে চুল পেয়ে গেছে তোমার? আমিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, যার অর্থ সে এই বিষয়ে আগ্রহ পোষণ করছে না। কিছু বোঝো না তুমি? বাতাসে চুল পেয়ে গেছে তোমার? আমিনা বেগম স্বামীর দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, সব বুঝি আরশির বাবা, কিন্তু ছেলেটা যেহেতু বলেছে, আমাদের কি নুবাকে জিজ্ঞেস করা উচিত না? হারুন মির্জা স্ত্রীর কথা শুনে হতভম্ব বনে গেল। বুড়ো কুচকে বলল, এতটা স্বার্থপর হবে তুমি আমিনা? এতটা স্বার্থপর হয়ে আয়রাকে জোর করে নুবার কাছে ধরিয়ে দিলে, এখন এটা বলছো? বিবেক থাকা দরকার। তোমার কি মনে হয় নুবার মতো ভালো একটা মেয়ে এরকম তোমার ছেলের মতো বিবাহিত একটা বাচ্চাওয়ালা, বয়স কয়দিন পর 35-এ পড়বে, তাদের ডিজার্ভ করে? মেয়েটা মাত্র প্রাপ্ত বয়সে পা দিতে যাচ্ছে, ওরও কিছু স্বপ্ন আছে। তুমি এরকমটা কি করে বলতে পারো? হারুন মির্জার মুখে আফসোসের সুর। কি একটা অবস্থা! ছেলের সুখের জন্য আরেকজনের জীবন নষ্ট করতে দুইবারও ভাবলো না আমিনা। আমিনা বেগমের বুকটা খসখস করতে লাগলো। তার মানে আরহাম তাকে তখন ইনিয়ে বিনিয়ে নুবার কথাই বলছিল। হারুন মির্জা স্ত্রীকে আরো বোঝাতে বলল, দেখো, পরীকে এই বাড়িতে আনো, আস্তে আস্তে ওদের বন্ডিংটা তৈরি হোক। নুবাকে নুবার মতো বাঁচতে দাও, পরীর সাথে আরহামের ভালো যাবে। পরী সব মেনে নিয়েছে, ওর মা বাবাও রাজি। তুমি বরং পরীর দিকে ধ্যান দাও। না, আমিনা বেগম অন্য কিছু ভাবছে। তার মনটা কেমন আনচান করছে, গভীর চিন্তায় মগ্ন সে।
স্ত্রীকে গভীর চিন্তায় মগ্ন দেখে হারুন মির্জা দাঁতে দাঁত চেপে বললেন, তুমি যদি ভেবে থাকো তোমার ছেলের জন্য স্বার্থপর হবে, শুনে রেখো আমিনা, আমি এমনটা কখনোই হতে দিব না। দরকার পড়লে নুবাকে আর হাজেরাকে দূরে কোথাও পাঠিয়ে দিব, আলাদা হয়ে থাকবে তারা, বা নুবার ভালো একটা জায়গায় বিয়ে দিব, তাও এই অন্যায় আমি মানব না। ওরও জীবন আমি না, মেয়েটা নিষ্পাপ। পরপর আবারও বলল, পরীকে আনার ব্যবস্থা করো, ওর বাবাকে ফোন দাও, পরীকেই মানাবে ওর সাথে। সামনাসামনি থাকলে পরী আরহামের বন্ডিং ভালো হবে। বুঝেছ আমার কথা? আমিনা বেগম স্বামীর কথায় মাথা ঝুঁকিয়ে উঠলেন। হারুন মির্জা এক কথার মানুষ, যা বলবেন তাই করবেন। একবার যেহেতু বলেছে রুবার সাথে আরহামের কোনো সম্পর্ক হতে দিবে না, মানে দিবেই না। তার জন্য সে যে কোনো কিছু করতে পারে। পরিসব গুছিয়ে নিচ্ছে। একটু আগে হারুন মির্জা কালকের ব্যাপারে কল দিয়েছিল। পরশ হাওলাদার রাজি হয়েছেন। পরীর মা কিছু বিচলিত কণ্ঠে বলল, আপনি কি এটা ঠিক করলেন পরীরাম্মু? বিয়ের আগে পরশ হাওলাদার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার মির্জা পরিবারের উপর ভরসা আছে, আর মুখের উপর কি করে না করে দেই, এত করে বলছে, আর আগে থেকে ঠিক থাকলে ওর ওখানে মন টিকে যাবে। তারপরেও আমার বিষয়টা ভালো লাগছে না। পরশ হাওলাদার হেসে বললেন, চিন্তা করো না, মেয়ে আমাদের ছোট না। আমিনা ভাবে যেহেতু বলেছে খেয়াল রাখবে, তবে রাখবেই। তাদের কথা ফেলে দেওয়ার মতো না। অবশ্য ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে। আমি তো কখনোই ভাবিনি পরী এত বড় ঘরে যে পড়বে। একটু থেমে উনি আবারও বললেন, বুঝলে পরীর মা, আজকাল ঘর পেলে বর পাওয়া যায় না, বর পেলে ঘর পাওয়া যায় না। সেখানে আরহাম আল্লাহর রহমতে খুবই সুদর্শন, বাড়ির সবাই কত ভালো, চিন্তা করো না। তার উপর সব থেকে ভয় আমাদের নাবিলকে নিয়ে। ওই বোকাটে ছেলে যদি জানতে পারে পরীর বিয়ে ঠিক হয়ে গেছে, টিকতে দিবে না। ওই এলাকা থেকে সরে তো এসেছি, তবে বেশি দিন লাগবে না আমাদের খুঁজে বের করতে। এর থেকে ভালো পরী মির্জা বাড়িতেই সেফ থাকবে। সেটাই তো, আল্লাহ আল্লাহ করছি নাবিল জেল থেকে ছাড়া পাওয়ার আগেই আমার মেয়েটার যেন বিদায় হয়ে যায়। থাক, চিন্তা করো না, বছর খানিক এখনো জেলেই থাকবে ওই ছেলে। পরীর মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যদি ছাড়া পেয়ে যায় তাই তো ভয় হয়। আরে পাবে না, টেনশন করো না নাবিল। আগে যে এলাকায় পরীরা থাকতো সেখানকার নামকরা গুন্ডা বললে কমই হবে। দিন দুপুরে মানুষ খুন করে সেই আস্ত শয়তানের চোখে পরী পড়েছিল, যার ফলে কখনো এলাকায় কেউ পরীর দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করেনি। একবার পরী তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় পরীকে তুলে নিয়ে গেছিল, তাই গুজব ছিল তুলে নিয়ে পরীর সর্বনাশ করেছে। তবে এমন কিছু হয়নি। পরী নিজের ইজ্জত বাঁচিয়ে কোনো মতে ফিরেছিল। অতঃপর ওখান থেকে সরে যায় পরীরা। এর কয়েকদিন পর পরীদের খুঁজতে এসে বাড়িওয়ালাকে খুন করে সে নাবিল, যার ফলে জেলে যেতে হয় তাকে। এর ভিতরে বের হতে চেয়েছিল, তবে বাপ রাজনৈতিক থাকার মানুষের চোখে ভালো হওয়ার জন্য ছেলেকে জেলেই আটকে রাখছে। মুক্ত নাবিলকে মূলত নাবিলের বাপই পরীদের ওখান থেকে সরে যেতে বলেছিল, কারণ পরীর জন্য নাবিল উন্মাদ হয়ে গেছিল। যে কোনো সময় যে কোনোভাবে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করে দিত। তাই বিশেষ করে এই কারণে পরশ হাওলাদার নিজের পরীর মতো মেয়েকে বিবাহিত ছেলের হাতে তুলে দিতে চাইছে। পরী মির্জা পরিবারের দাপট অনেক। ভবিষ্যতে কোনো ঝামেলা হলে নাবিলদের সাথে লড়াই করতে পারবে। তার উপর আরহামও দেখতে শুনতে খারাপ না। এই কারণেই মেয়েকে বাঁচানোর জন্য এই কাজটা করলো পরশ হাওলাদার। এইদিকে আগে যে এলাকায় পরীরা থাকতো সেই এলাকায় আরহামরা খোঁজ নেয়নি, যার ফলে কিছুই জানে না তারা। পরশ হাওলাদার এই বিষয়ে জানাতেও চায় না, কারণ কোনো ঝামেলা সে চায় না।
বিয়েটা হলে সে বাঁচে। তখন প্রায় বিকাল। আরহাম মাথার তলে 2 হাত দিয়ে বসে আছে। এমন সময় আমিনা বেগম এসে ছেলের সামনে বসলেন। আরহাম টিপ টিপ করে তাকালো। মাকে রুমে দেখে একটু বিব্রত হলো সে। উঠে বসে বলল, তুমি আসতে গেল কেন? আমাকে ডাকতে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলের চোখে মুখে অবস্থা দেখে বললেন, একটা কথা বল। সরাসরি উত্তর দিবে আরহাম। আরহাম কেন জানি বিরক্ত হলো, কারণ সে ভালোভাবে হয়তো পরীর ব্যাপারে বলো। আমিনা বেগম আরহামকে চমকে দিয়ে বলে উঠলেন, তুই নুবাকে পছন্দ করিস? আরহাম পিলে চমকে উঠলো, মায়ের দিকে তাকালো। বুক ধুক ধুক করে উঠলো তার। আমিনা বেগমের ছেলের হাতের উপর হাত রেখে বললেন, কি হলো বল? আরহাম শুকনো ঢোক গিলে বলল, ঠাস করে একটা থাপ্পড় পড়লো আরহামের গালে। আরহাম ডান গালে থাপ্পড় পড়ায় বাম দিকে বুঝে গেল। আমিনা বেগম দাঁতে দাঁত পিষে বললেন, ছোট বোন হয় তোর? আরহাম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কোনো রক্তের বোন? আমিনা বেগম হাঁসফাঁস করে বললেন, আবার কথা বলে লজ্জা লাগে না? নির্লজ্জ কোথাকার। হাঁটুর বয়সী একটা মেয়েকে কোন নজরে দেখেছি। তোকে ছেলে বলতেও লজ্জা হচ্ছে রে মাঙ্গের পুত। লজ্জা শরম নাই? আরহাম ঠোঁটে ঠোঁট চেপে মস্করা করে বলল, না, আমার কোনো শরম টরম নাই। আর আমার অ্যাকচুয়ালি একদমই শরম নাই। আমার ভেতরে অনেক প্রেম আছে, বাট আমার শরম টরম নাই। আমিনা বেগম কপাল চাপড়ালো। দুঃখে দুঃখী হয়ে বলল, আল্লাহ, আমার কপালে কেন এমন সন্তান দিলা? কি পাপ করছিলাম? আরহাম বিড়বিড় করে বলল, পাপ করনি, লাভ করেছ। তোর বাপ এইসব জানলে প্রথমে আমাকে কবর দিবে, তারপর তোকে। কেন এমন করলি বাবা? অনেকটা সময় ছেলে আর মার ভিতরে হাড্ডাহাড্ডি লড়াই চলল। এখন দুইজনে ক্লান্ত হয়ে বসে আছে। আমিনা বেগম শান্ত কণ্ঠে বললেন, এখন কি করবি? আমি কি জানি। আমিনা বেগম সোজা হয়ে বসে বললেন, দেখ বাবা, এ জন্মে তুই নুবাকে পাবি না। তোর বাপ কখনো এই সম্পর্ক মেনে নিবে না, আর নুবাও তো এরকম চাইবে না। নুবা যদি চাইতো তবে একটা কথা ছিল। আরহাম বিচলিত কণ্ঠে বলল, তাহলে নুবাকে জিজ্ঞেস করো। আমিনা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, কি জিজ্ঞেস করবো আমি? তুই আমার ছেলেকে বিয়ে করবি নুবা? ডিরেক্টলি জুতা খুলে মারবে, তবে ভদ্রতা বজায় রেখে হয়তোবা মুখের উপর না বলে দিবে, কখনোই এরকম করবে না। আরহাম ভারী নিঃশ্বাস ফেলে বলল, ট্রাস্ট মা, আমার এই বিচ্ছুকে লাগবে। প্লিজ, তুমি চাইলে সব হবে। আমিনা বেগম ছেলের চোখে মুখে আগ্রহ দেখে বললেন, আচ্ছা, আগে আমরা দেখে নিই নুবা তোর সম্পর্কে বা দ্বিতীয় বিয়ে সম্পর্কে কি মনোভাব রাখে, তারপর আমরা সিদ্ধান্ত নিব পরি এই বাড়িতে আসবে নাকি নুবা। আরহাম মাথা ঝুঁকালো। আরশি নাক মুখ কুঁচকে বলল, আমি কেন মা? আমিনা বেগম মেয়েকে ধমকে বললেন, আমি যা বলছি তাই কর, যে জিজ্ঞেস করবি। আরশি ভুরু কুঁচকে বলল, আগে সব খুলে বলো, কি হয়েছে? এইসব কেন? দেখ আরশি, সময় হলে খুলে বলবো। এখন যা তো মা, আমাকে একটু শান্তি দে, না হলে বাড়ি ছেড়ে আমি চলে যাব। আরশি চোখে মুখে কান্নার ভাব এনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আয়রাকে নিয়ে নুবাদের রুমে প্রবেশ করলো। এইদিকে আরহাম আর আমিনা বেগম চোরের মতো রুমে উকি ঝুঁকি মেরে দেখতে লাগলো কি হবে এখন। আরশি রুমে ঢুকতে দেখে নুবা শোয়া থেকে উঠে বসে বলল, তুমি যে আপু? আরশি বিছানায় বসে আয়রাকে নুবার কোলে দিতে দিতে বলল, কি করছিলে? নুবা আয়রাকে কোলে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি আর করব, তোমার ভাই আমার ফোনটা ভেঙে ফেলেছে। সন্ধ্যাবেলায় শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। আর সে এক পলক বাইরের দিকে তাকালো। আমিনা বেগম চোখের ইশারায় আরশিকে কিছু একটা বোঝালো। আমিনা বেগম নিচু হয়ে উকি মেরে আছে আরহাম মায়ের উপরে।
দুইজনের মাথা একসাথে, কেউ হঠাৎ দেখলে নির্ঘাত ভয় পাবে। নুবা আয়রার গালের সবখানে চুমু খেয়ে বলল, কি আজকে তো চলে যাচ্ছিলে, এখন থাকতে হলো? হুম, সবই আমার কেরামতি বুঝলে, একটা ধন্যবাদ দেওয়া উচিত আমাকে। আয়রা হাত নেড়ে উআ শব্দ করে হাসলো। আর সে জিভ দিয়ে ঠোঁট ভিজে বিড়বিড় করে বলল, তা শুনলাম ভার্সিটিতে উঠে নাকি তোকে বিয়ে দিয়ে দেবে। নুবা আরশির দিকে তাকিয়ে বিকৃত মুখে বলে উঠল, কে বলেছে এই কথা? না মানে শুনলাম। কই, আমি তো শুনি নাই। আর সে একটু ধমকে বলল, তোর বিয়ের কথা তোর সামনে বলবে বলত। নুবা একটু হেসে লজ্জা পাওয়ার ভান করে বলল, হ্যাঁ তাই তো। আর সে নুবার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বুকের দুধ দে ভাই, খাওয়ার জন্য লালস ফালস করছে দেখছিস না? নুবা চমকে উঠে বলল, ও ভুলে গেছিলাম। নুবা আয়রাকে ফিট করাতে করাতে বলল, তা কিছু বলবে আপু? মনে হচ্ছে কিছু বলবে। আর সে নেবে নিয়ে বলল, তেমন কিছু না। না মানে তোর কেমন ছেলে পছন্দ নুবা? নুবা ঠোঁট গোল করে আরশির দিকে তাকিয়ে বলল, হঠাৎ এই প্রশ্ন? আর সে বিরক্তি নিয়ে বলল, আরে বাল, মানে জানা থাকা ভালো না এর আগে প্রেম ট্রেম করেছিস কিনা? নুবার বুকটা ছবি মেরে উঠল, পুরনো ব্যথা যেন জাগান দিল। ইদানিং আরাফের সাথে দেখা হয় না বললেই চলে, হয়তোবা বউকে নিয়ে ব্যস্ত থাকে, এটাই ভালো। আর সে নুবার ভাবনার ভেতরে খোঁচা মেরে বলল, কি হলো বল? নুবা ভিতরে ভিতরে একরাশ কষ্ট পেলেও উপর দিয়ে হেসে বলল, ওই তেমন কিছু না, ভালো একটা মানুষ হতে হবে, আমাকে ভালোবাসবে, দেখতে সুন্দর না হলেও চলবে। সুন্দর ছেলে ভাল লাগে না আমার, তাদের মনটা কালো হয়। এমন ছেলে হবে যাতে সবাই দেখে বলে, নুবা তোর জামাই জিতে গেছে, যাতে ভবিষ্যতে আমি ব্যতীত কারো দিকে নজর না দেয়, বেটার অপশন না খোঁজে, যে আমি সুন্দর, আমার আমার থেকেও সুন্দর বউ লাগবে, এরকম চিন্তা ভাবনা থেকে দূরে থাকে। আর সে জোরপূর্বক হেসে বলল, বাহ, ভালো চিন্তা ভাবনা। ফিনান্সিয়াল দিকটা কেমন হতে হবে? নুবা একটু ভাবুক হয়ে বলল, 3 বেলা খাবার, 2-3 মাস, 2-3 সেট করে জামা কাপড় দিতে হবে, সাথে সপ্তাহে 1-8 দিন ঘুরতে নিয়ে গেলে মন্দ হয় না। আর সে মুখ বাঁকিয়ে বলল, ভালোই তো, জামাইয়ের উন্নতি করে দিবি তুই। আমিনা বেগম মাথা নিচু করে ছেলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখলি, ও সুন্দর ছেলে পছন্দ করে না, আর তুই তো মেয়ে মানুষদের মতো ফর্সা, তোর আশায় তেল ঢেলে দিছে বাবা, এবার চল। আর মায়ের মুখ চেপে ধরে বলল, তোর আসল কথাটাই তো শুনতে দাও। আর সে কিছু সময় কথা বলে ইনিয়ে বিনিয়ে বলল, থার্ড ম্যারেজ সম্পর্কে কি মতামত? নুবা হাতের আঙ্গুল খুঁটে আরশির দিকে তাকিয়ে বলল, মানে? আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ধর এমন হলো তোর হাজবেন্ডের দ্বিতীয় বিয়ে একটা, এমনকি 1-2টা বাচ্চাও আছে, মানে দুর্ভাগ্যবশত হয়ে গেল। কথাটা শুনে নুবার মুখে অন্ধকার নেমে আসলো। অভিমান কণ্ঠে বলল, তুমি কিন্তু অনেক খারাপ আপু, সেদিনও এরকম বলেছ, আবার আমার কপালে বুড়ো বেটা জুটবে, আর আজ তো হাতগো লাগাইল। বিরক্ত হয়ে যাচ্ছে। আর সে একটু হেসে বলল, আরে রাগ করছিস কেন, মজা করছিলাম, আমি তো শুধু তোর ওপেনিং জানতে চেয়েছি, আর কি বলে কি হয়? নুবা শান্ত কণ্ঠে বলল, ভাই আমি অবিবাহিত, আমি কোনো দুঃখে বিবাহিত, তাও বাচ্চাওয়ালা ছেলেকে বিয়ে করব? তুমি কি আমাকে পরিমামের মতো পেয়েছ যে বললেই রাজি হয়ে যাব? আর সে ভুরু কুঁচকে বলল, তুই কিন্তু আমার ভাইকে অপমান করছিস। অপমান করিনি, আমার সোজাসুজি কথা হলো, আমার এত খারাপ দিন আসেনি যে আমি ইউজ করা মাল ইউজ করব। হয়তোবা জীবনে অনেক পাপ করেছি, কিন্তু বিয়ে তো করিনি,
তাহলে কেন করব ব্যবহার করা জিনিস ব্যবহার করব? নুবার কথায় আরশির তেমন কিছু হলো না, কারণ এই ব্যাপারে কিছুই জানে না। তবে আমিনা বেগমের মুখ কালো হয়ে গেল। আরহাম যেন হতভম্ব হয়ে গেল। এই মেয়েটাকে ডিরেক্ট ইউজ মাল বলল। আরহামের ইচ্ছে হলো এক্ষুনি যে নুবার ঠোঁট চেপে ধরে বলবে, এই মেয়ে, এক্ষুনি তোর মুখে কথা মুখে ঢুকা। ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল তারা। আরশির মুখ বাঁকিয়ে বলল, এটাও নাক ছিটকাস না নুবা। জিনিস তো যেভাবে বেশি নাক ছিটকাস তার কপালে তাই পড়ে। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না আপু, তবে এর থেকে সারা জীবন একা থাকাই উত্তম। পরপর নুবা একটু থেমে বেশ স্বাভাবিক আর শান্ত কণ্ঠে বলল, আমার অস্তিত্বের গভীর বয়ে যাওয়া তার প্রতিটি বীর্যকণা, প্রতিটি স্পর্শ যেন শুধু আমার জন্যই বরাদ্দ থাকে। আমি চাই না সে পুরুষ তার সন্তান অন্য কারো গর্ভে ধারণ করিয়েছে সে আমার হোক। আমি শুধু তার সন্তানের মা হব। তার ভালোবাসার ঠিকানা যে শুধু আমার নামে লেখা থাকবে। সে যেন হৃদয়ের সবটুকু দিয়ে শুধু আমাকে চায়, এটাই। আরশি নুবার কথা মনোযোগ দিয়ে শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সেটা তো সবারই একটা চাওয়া থাকে। নুবা অমনস্ক হয়ে বলল, বিয়ের আগে যাই করুক না কেন, তবে বিয়ের পর আমি তার সব হব। অন্য কারো প্রেমিকের বিয়ে করা যাবে, তবে বিবাহিত পুরুষকে না। জীবনে এমন কেউ নেই যে বলতে পারবে বিয়ের আগে প্রেম করিনি বা কাউকে পছন্দ করিনি। যে বলবে নির্ঘাত তার আল্লাহ ইমানদার ব্যক্তি। তবে আমি এত ভালো না, পাপ আমিও করেছি, তাই বলে বিবাহিত পুরুষ না। অর্পণ্য বা আরশির দিকে তাকিয়ে একটু হেসে বলল, অন্য কাউকে ছোঁয়া পরে আমাকে ছুবে গা গুলিয়ে আসবে না আপু? কথাটুকু আরাফকে মনে করে বলল নুবা। এই সব বাক্যর গভীরতা আরাফ ছিল, প্রতিটা শব্দ ছিল ঘৃণা জড়িত। ঘৃণা, আর সেই ওই মানুষটাকে শুধুই ঘৃণা। আর সে নিজেও বেশ অবেগপ্রফুল্ল হয়ে যাবে। কখনোই কাউকে ভালোবাসেনি। নুবা আরশির দিকে তাকালো, বলল, ভালো তো আমি সবাইকেই বাসি। তোমাকে, আয়রাকে, আমার মাকে, চাচিকে, সবাইকে। ভালোবাসার ধরন আলাদা, সবার থেকে ভালোবাসা আলাদা। তুমি কোনটা বলতে চাইছো? প্রেম করেছিস কখনো? নুবা কিছু সময় চুপ থেকে শব্দ করে হেসে বলল, ভালোবেসেছিলাম অনেক, তবে সে আমাকে বাসেনি। আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করেছে। বাদ দাও, অতীতের কথা তুলতে চায় না। কাউকে বলো না, তোমাকে বিশ্বাস করে বললাম। আর সে হাসলো। সে জানে এই মানুষটা আর কেউ না, আরাফ। নুবা কথা টের পেল। আরশি কেন নুবা সুন্দর ছেলে চায় না, তারা বেটার অপশন পেলে চলে যাবে। আজকের পর আরশি কাছে সব ক্লিয়ার হলো। সে আরাফের সাথে নুবার সম্পর্ক ছিল। আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে নুবার হাত চেপে ধরে বলল, জানি না কে তোর মতো মেয়েকে ছেড়েছে, তবে বিশ্বাস কর সে অনেক পস্তাবে। আল্লাহর কাছে দোয়া করি যাতে কঠিন শাস্তি পায় এই জঘন্য মানুষটার ওপরে, যাতে আল্লাহ লালাত পড়ে। নুবার চোখে দিয়ে গড়িয়ে পড়ল পানি। নুবার শুকনো ঢোক গিলে বলল, না জেনে অভিশাপ দিও না আপু, পরে দেখলা তোমারই কষ্ট হলো। আর সে একটু হেসে বলল, এতটাও বলদ আমি নই নুবা, শুধু এতটুকু বলবো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আর সে উঠে দাঁড়ালো আর বলল, আয়রা ঘুমে গেলে আমার কাছে দিয়ে আসিস। আরহামের বুকটা ভারী হয়ে আছে, যেন এক্ষুনি ঝড়ের তাণ্ডব শুরু হবে। নুবার দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলার পরে আর কিছু শোনার আগ্রহ পায়নি সে। আরহাম মনে হয় ভুল মানুষকে চেয়ে ফেলেছে। নুবা ছোট হলেও তার মনোভাব অনেকটাই অতুলনীয়। আর সে রুম থেকে বের হওয়ার পর তার মাকে আর জিজ্ঞেস করেনি এই ব্যাপারে, কারণ তার নিজের মেজাজটাও অনেকটাই খারাপ ছিল।
রিহান কল ধরছে না, আর এমনিতেও কিছু হলে পরে জানতেই পারবে। আয়রা নুবার কাছে, আমিনা বেগম ছেলের রুমে কপালে হাত দিয়ে বসে আছে। আরহাম বিছানায় হেলান দিয়ে যেন দুই জনই ছ্যাঁকা খেয়ে এরকম। যতটুকু আশা ছিল সব শেষ। তবে আরহামের ভিতরে কি চলছে সে নিজেও জানে না। ইচ্ছে করছে সব ধ্বংস করে দিতে, নুবাকে ধরে একটা আছাড় মারতে। সে কেন জানে না। আরহামের মনে হচ্ছে নুবা তাকে মুখের উপর রিজেক্ট করলো। তার মানে আয়রা সবকিছু তার কাছে, আরহাম কিছুই না। আমিনা বেগম ছেলের শুকনো মুখ দেখে এগিয়ে আসলেন। ছেলের গালে হাত রেখে বললেন, বাপ, যা হয়েছে ভুলে যা। নুবা এইসব কোনো ইন্টারেস্ট নেই। তুই বরং পরীকেই মেনে নে বাপ। কেউ এই সম্পর্কে খুশি হবে না। অন্তত পক্ষে নুবা যদি রাজি হতো। তবে একটা কথা ছিল, তোর বাপের সাথে হাজরার সাথে আমি লড়াই করতাম। কিন্তু বোঝার চেষ্টা কর বাবা। আর হ্যাঁ, অস্বাভাবিক কণ্ঠে বলল, মা, ওকে আমি তুলে নিয়ে গেলে কেমন হবে? আমিনা বেগম নাক মুখ কুচকে বলল, জুতা বাড়ি একটা মাটিতে পড়বে না বাপ আমার, একদম পিঠের উপর পড়বে। আর নিয়ে গেলেও থাকবে না, শুধু তার থেকে ধিক্কার পাবে। শেষ পর্যন্ত তোর মেয়েও কঠিনভাবে ক্ষুধার্ত হয়ে পড়বে। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললো। মাথা ঘুরছে তার। নুবা কতটা ছোট ও নিচভাবে কি করে বলল? তার কি একটু মায়া দয়া হয় না? আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে আদুরে কণ্ঠে বলল, মানুষকে মানুষেরই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তবে মন বদলায় আরহাম। তুই একবার পরীকে আপন করার। আমিনা নুবাকে বিয়ে করে ফেলেছি। মুখের কথা শেষ হওয়ার আগে এরকম কথা শুনে আমিনা বেগম ডান হাত দিয়ে বাম বুক চেপে ধরে মিনমিন করে বলল, মনে হচ্ছে আমি হার্ট অ্যাটাক করব। আরহাম, আমাকে ধর, বলে ঠুটে ঠুট চেপলো। আরহাম মাকে ধরার জন্য এগিয়ে আসলো। সাথে সাথে আমিনা বেগম ফ্লোর থেকে স্লিপার তুলে আরহামকে 2-3টা বাড়ি দিয়ে গালে গজগজ করে বলল, মাথা ঠিক আছে তোর? আবল তাবল কি বলছিস? আরহাম চাপা নিঃশ্বাস ফেলে উঠিয়ে দাঁড়ালো। ড্রয়ার থেকে রেজিস্ট্রি পেপার বের করে মায়ের সামনে ধরে বলল, বিশ্বাস না হলে দেখো। আমিনা বেগম কম্পিত হাতে কাগজটা হাতে নিলেন। নিচে নুবার সাইন দেখে সে হতবাক। তার মাথা ঘুরছে। এ ছেলে কি করলো এটা? আর সে বাপ জানতে পারলে কি হবে? নুবাই বা জানতে পারলে কি হবে? সব শেষ। একটা অশান্তি লেগে যাবে। আমিনা বেগম ধপ করে বিছানায় বসে পড়লেন। তখনই সন্ধ্যার আজান ধ্বনি শোনা গেল। আমিনা বেগম অস্বাভাবিক কণ্ঠে বললেন, নুবা এই ব্যাপারে জানে না? আমিনা বেগমের হাত থেকে কাগজটা পড়ে গেল। 2 হাত মাথায় চেপে ধরে তিনি হাই হুতাশ করে উঠলেন। কপাল চাপড়াতে বললেন, কি করে করেছিস তুই? একবার অন্তত পক্ষে আমাকে বলতে পারতিস। মেরে ফেল, তুই আমাকে মেরে ফেল। তোর বাপ আমাকে মারার আগে তুই আমাকে মেরে ফেল। তোর বাপ আমাকে জ্যান্ত কবর দিবে। হায় আল্লাহ, তুই একটা বার আমাকে জিজ্ঞেস তো করবি এখন কি করব আমি? আমিনা বেগমের চিন্তা বাড়ল। নুবা মানবে না, না হারুন মির্জা আর না হাজেরা। পুরি কালকে এই বাড়িতে আসছে। ঝামেলা কোথা থেকে লাগছে কি বোঝা যাচ্ছে না। মাকে এভাবে অস্থির হতে দেখে আরহাম এগিয়ে আসলো। বিচলিত কণ্ঠে বলল, মা প্লিজ স্থির হয়ে বসো, প্রেশার বেড়ে যাবে, শ্বাসকষ্ট হবে। আমিনা বেগম ছেলের নাক মুখে থাপ্পড় দিয়ে বলল, সুস্থ থাকার পথ রেখেছিস আমার? কেন করলি এরকম? কবি করেছিস এই কাজ? আরহাম ঠোঁটে ঠোঁট চেপে বলল, 1.5 মাস খানিক হবে। ড্যাডির শেয়ারের কাগজে সাথে দিয়ে সাইন করিয়েছি। আমিনা বেগম কি বলবে বুঝতে পারল না। এই খবর যদি বাড়ির সবাই জানে কি হবে? এদের কেউ মেনে নিবে না। তার উপর নুবার চোখে এই বাড়ির সবাই কালারিং হয়ে যাবে। কি ভাববে মেয়েটা? হাজরাই বা কি ভাববে?
আর হারুন মির্জা সে তো তুফান তুলে ফেলবে। নুবা রাজি থাকলে একটা কথা ছিল, দুইজন মিলে দেশ ছেড়ে চলে যেত। তবে নুবা তো এই ব্যাপারে জানেই না, আর না এসব তার পছন্দ। আমিনা বেগম বাচ্চাদের মতো কেঁদে উঠলেন। তো বাপ তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। আজকে কি বলেছে জানিস? তুই বেশি বাড়াবাড়ি করলে নুবাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। এটা কি করিস তুই? এখন কি করব? আরহাম চুপচাপ রইল, তার মাথায়ও ঢুকছে না কি করবে। এক পর্যায়ে আমিনা বেগম অনেক স্থির হয়ে পড়লেন। এই ব্যাপারে কত বড় ঝামেলা যে লাগতে পারে আরহাম বুঝতে পারছে না। হারুন মির্জা আমিনা বেগমকেও ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবে, কারণ সে তো জানে তার স্বামী কেমন। উনি ডিরেক্ট বললেন, সব আমিনা বেগমের দোষ, তাই লাইফে আরহাম এরকম করেছে। নুবার সাথে পেজাব তো হবেই না, বরং এই পরিবারটা টুকরো টুকরো হয়ে যাবে। হাজরা এবার নিশ্চিন্তে বাড়ি ছাড়বে। এবার তাকে আটকানো যাবে না। পরিস্থিতি কিছুটা শান্ত। তখন প্রায় রাত। এমন সময় নুবা আয়রাকে দিতে আসলো। আমিনা বেগম তখন চুপচাপ বসে আছে, আরহাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। এমন সময় নুবা দরজায় কড়া নাড়ল। আমিনা বেগম বুঝতে পারলো কে এসেছে, তাই মৃদু কণ্ঠে বলল, ভিতরে আয়। নুবা ঘুমন্ত আয়রাকে নিয়ে গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলো। তবে ভিতরে ঢুকে আমিনা বেগম কে এরকম চিন্তিত দেখে ভুরু কুঁচকে বলল, ঠোঁটে ঠোঁট চেপে ভাবলো এদের আবার কি হয়েছে, এমন দেখাচ্ছে কেন। নুবা এসে আয়রাকে বালিশ টেনে বিছানায় শোয়াইয়া দিল। পরপর এক পলক আমিনা বেগমের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যাওয়ার জন্য পেছনে ঘুরতেই আমিনা বেগম বসে উঠল। বস, এসেই চলে যাচ্ছিস? নুবা একটু হেসে মাথা ঝুঁকিয়ে বলল, না। আমিনা বেগম নুবার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন, কেন, তোর মা না করেছে? কথাটা শুনে নুবা চমকে উঠল। তার মা যে না করেছে আমিনা কি করে জানলো? নুবাকে চুপ হয়ে যেতে দেখে আমিনা বেগম টের পেল, হ্যাঁ, তার আন্দাজটি ঠিক হয়েছে। তার মানে মেয়েকে সাবধান করা হয়ে গেছে হাজেরার। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যা, মায়ের কথা অমান্য করতে নি। নুবা কিছু সময় চুপ থেকে যেতে চাইলো, তখন আরহাম ডেকে উঠল, নুবু নুবু। নুবা যেতে যেতে ফিরে তাকালো। আরহাম নুবার মুখের দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ফেলল। আচ্ছা যাও। নুবা মাথা ঝুঁকিয়ে রুম থেকে বের হয়ে গেল। বুঝতে পারলো না ডাকলো বা কেন, আবার যেতেই বা বললো কেন। আজব। আমিনা বেগম ছেলের শুকনো মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তখন তার হাতে দুইটা অপশন আছে। এখন নুবাকে পটাতে পারবে, তোর বাপেরও সাধ্য নেই কিছু করার। তবে নুবা যদি নাকচ করে, তোর সাধ্য নেই কিছু করার। দ্বিতীয়, সব ভুলে যেভাবে লুকিয়ে সাইন করেছিলিস সেভাবে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নি। পুরীকে বিয়ে করে ফেল। আরহাম চোখের পলক ফেলল। তার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গেছে, কাজ করা বন্ধ করে দিয়েছে। কি হলো, কিছু বলছিস না কেন? আরহাম জেদি কণ্ঠে বলল, আমার ওকেই লাগবে। আমিনা বেগম একটু রেগে বলল, লাগবে মানে কি? বাজারের কোনো পণ্য চাইছিস আর যে এনে দিব? আরহাম সিগারেট শেষ টান দিয়ে বলল, যে কোনো মূল্যে আমার ওকেই লাগবে। নুবা মানে নুবা, নট পরি। আমিনা বেগম উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বললেন, তাহলে তোর যা ইচ্ছে তাই কর। শুধু ঝামেলা হওয়ার আগে বলিস আমি নিজ দায়িত্বে বাড়ি থেকে বের হব। এত অশান্তি আমার ভালো লাগে না। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পরীর সাথে বিয়েটা ক্যান্সেল করে দাও, তারপর দেখছি কি করা যায়। আমিনা বেগম হতভম্ব হয়ে বললেন, এটা করলে তুই কিছুও করতে পারবে না। তোমার বাপের চোখের পলকে নুবাকে বিয়ে দিয়ে দিবে। নুবা যদি তোকে না চায়, তোর সাত পুরুষের সাধ্য নেই কিছু করার।
আরহাম শেষে বিরক্ত নিয়ে বলল, তাহলে কি করব আমি? আমিনা বেগম চাপা নিঃশ্বাস ফেলে কিছু সময় চুপ থেকে বললেন, যা যেভাবে চলছে সেভাবেই চলতে দে। পরি আসুক, তুই দেখ এই মাসখানেকের ভেতরে নুবাকে হাত করতে পারিস কিনা। দেখ আরহাম, সব ঠিক আছে, কিন্তু তোকে একটা ওয়াদা করতে হবে। বলে ছেলের হাত এগিয়ে আসলেন। আমিনা বেগম ছেলের এক হাত নিজের মাথায় রেখে বললেন, কসম কাট, আমি যা বলবো তুই তাই করবি। আরহাম হাত ছুড়ে নেওয়ার চেষ্টা করলো, বলল, যদি পারি, তবে আজগুবি কথা বলো না তো। আমিনা বেগম শান্ত নিঃশ্বাস ফেলে বললেন, মানুষের মন পরিবর্তনশীল বাবা। আজ নুবাকে ভালো লাগছে, কাল পরীকেও রাখতে পারে। পরি আসুক, কারণ এই মুহূর্তে আমি যদি তোর বাপকে বিয়ে ভাঙার কথা বলি, তবে বুঝে যাবে তোর মনে কি চলছে। নুবা চোখের পলকে এখান থেকে সরিয়ে ফেলবে। সে কখনোই চাইবে না তার বন্ধুর মেয়ের মতের বিরুদ্ধে কিছু হোক। এর থেকে ভালো তুই পরীকে আসতে দে, পরিও তোর মন জোগানোর চেষ্টা করিস। শেষ মুহূর্তে যদি তোর মন পরিবর্তন হয় তবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।